এভরিওয়ান, আসসালামু আলাইকুম সকলকে। তোমাদের সবাইকে সেলোরিয়ার নতুন একটা লেকচারে স্বাগত জানাচ্ছি। আমি তোমাদের সাথে আছি সাজ্জাদ। সো আজকে হচ্ছে ভাই বোটানির খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার আমরা শুরু করতে যাচ্ছি। সেই চ্যাপ্টারের নাম হচ্ছে কোষ রসায়ন। হ্যাঁ, বোটানির চ্যাপ্টার নাম্বার 3। আচ্ছা, সো এই চ্যাপ্টারটা শুরু করার আগে আমি তোমাদের কিছু কথা বলে নেই। প্রথম কথাটা কি, এইটা তোমাদের হচ্ছে ফুল সিলেবাসের একটা চ্যাপ্টার। তোমরা হয়তো জানো 25 ব্যাচ পর্যন্ত তোমাদের শর্ট সিলেবাস গুলো ছিল, তাই না? সো শর্ট সিলেবাসে কিন্তু এই চ্যাপ্টারটা ইনক্লুডেড ছিল না। এই জন্য তুমি যদি এখন অনলাইনে সার্চ করো, তাহলে এই চ্যাপ্টারে খুব ডিটেলসে খুব ভালো মতো পড়াচ্ছে এরকম কোনো লেকচার কিন্তু খুঁজে পাবা না। সো আমি চেষ্টা করব যাতে তোমার একাডেমিকে যা যা প্রয়োজন এবং মেডিকেল অ্যাডমিশনের জন্য তোমার যা যা প্রয়োজন সেগুলো আমি এইভাবেই শেষ করে দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? সো এটা প্রথম কথা। দ্বিতীয় কথা কি, বায়োলজি যতগুলো তুমি চ্যাপ্টার পাবা, যতগুলো তুমি টপিক দেখতে পাবা, বেশিরভাগ টপিক কিন্তু অনেকটা মুখস্থ ভিত্তিক, তাই না? এখানে অ্যানালাইজিং টপিকের চাইতে মেমোরাইজিং টপিকটা কিন্তু বেশি। বাট এই চ্যাপ্টারটা কমপ্লিটলি ডিফারেন্ট। এখানে অনেক কিছু তোমাকে বুঝতে হবে, আন্ডারস্ট্যান্ডিং এ অনেক বেশি পয়েন্ট আছে, বুঝতে পারছো? সো ওইগুলো আমি তোমাদের সাথে একটু ডিটেলস আলোচনা করার চেষ্টা করব। ইনশাল্লাহ লেকচারগুলোর মাধ্যমে তোমরা উপকৃত হবে। সো প্রথমে যদি আমি বলতে চাই যে ভাইয়া, তুমি কোন সোর্স থেকে পড়বা, হ্যাঁ, তোমার পড়ার সোর্সটা আসলে কি হবে, তাহলে এখানে আমি প্রথম এবং প্রধান কথা যেটা তোমাদের মনে রাখতে বলবো সেটা কি, সেটা হচ্ছে টেক্সট বই। ওকে, সেটা কি তোমার মূল বইটা। তুমি এখানে যে আমার লেকচারটা নোটটা দেখতে পারতেছো, কনসেপ্ট নোটটা, এটা কিন্তু আমি মূল বইয়ের উপর ভিত্তি করেই তৈরি করছি, বুঝতে পারছো? সো এটা কিন্তু কখনোই তোমার মূল বইয়ের বিকল্প কিছু না, জাস্ট তোমার পড়াগুলোকে ইজি করে দেওয়ার জন্য, তুমি যাতে সহজেই এমসিকিউ গুলো বুঝতে পারো সেটার জন্য আমি হচ্ছে এইভাবে তোমাদের নোট করে করে পড়াবো, ঠিক আছে? তোমরা এখন টেক্সট বইয়ের হাতে নিয়ে বসো, এই পয়েন্টগুলো তোমরা নোট ডাউন করে ফেলো বা দাগায় ফেলো। ওকে, আমি সাজেস্ট করবো তোমরা একটু দাগায় ফেলো। আচ্ছা, তো প্রথম কথা কি, দেখো কোষ রসায়নের প্রথমে যে টপিকটা আমরা এখানে দেখতে পারতেছি সেটা কি, জীবকোষের রাসায়নিক উপাদান। আমরা জানি আমাদের বডি, আমাদের দেহটা অনেকগুলা কোষের সমন্বয়ে তৈরি। এখন কোষের ভিতর আমি কি পাবো বলতো, বিভিন্ন রকমের যৌগ আমরা পাবো, মৌলিক পদার্থ পাওয়া যাবে, যৌগিক পদার্থ পাওয়া যাবে। এই সমস্ত জিনিস নিয়ে আমরা এই চ্যাপ্টারে একটু আলোচনা করার চেষ্টা করি, ঠিক আছে? দেখো এখানে কি বলা হয়েছে যে জৈব রসায়ন বা প্রাণ রসায়ন বলা উচিত আসলে বায়োকেমিস্ট্রি। বায়োকেমিস্ট্রি হচ্ছে জীববিজ্ঞানের একটা ফলিত শাখা। এটা কিন্তু 9 10-এর বেসিক, বুঝতে পারছো? এই শাখায় মিলে আমরা কি আলোচনা করি বলতো, বিভিন্ন জৈব রাসায়নিক উপাদান নিয়ে আমরা পড়াশোনা করার চেষ্টা করি। তাহলে জৈব রাসায়নিক উপাদান কারা? যেসব উপাদানগুলোকে বা যেসব রাসায়নিক পদার্থগুলোকে আমরা জীবদের ভেতরে পাচ্ছি সেটাই জৈব রাসায়নিক পদার্থ, তাই না? আচ্ছা, তো এখানে তুমি একটু খেয়াল করে দেখো, যত রকমের আমরা উপাদান পাচ্ছি বা পদার্থ পাচ্ছি তার মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কি বলতো, পানি। রাইট, সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট পানি। দেখো আমাদের বডি 60 থেকে 90 ভাগে কিন্তু পানি থাকে। তো পানি এত বেশি ইম্পর্টেন্ট হওয়ার কারণ কি জানো? কারণ পানি হচ্ছে তোমার সর্বজনীন দ্রাবক হিসেবে কাজ করতে পারে। ওকে, সর্বজনীন দ্রাবক হিসেবে কাজ করতে পারে, বুঝতে পারছো? মানে সে সমস্ত যৌগকে নিজের সাথে মেশানোর একটা টেন্ডেন্সি দেখায়। কিরকম? সে কিন্তু একটা পোলার সমযোজী যৌগ, তোমরা জানো, তাই না? এই জন্য সেখানে আয়নিক যৌগ মেশে, পোলার সমযোজী যৌগ মিশে। ইভেন নন পোলার সমযোজী যৌগ হচ্ছে হাইড্রোজেন বন্ধন তৈরি করার মাধ্যমে পানির মধ্যে মিশে থাকে, যেমন গ্লুকোজ, সুক্রোজ, ফ্রুক্টোজ, বুঝতে পারছো? তো এই জন্য পানি অনেক বেশি ইম্পর্ট্যান্ট, ঠিক আছে? আচ্ছা, এবার আসো, আমাদের জীবনের জন্য অত্যাবশ্যকীয় উপাদান কতগুলো বলতো? 92। মানে এই 92টা উপাদান ছাড়া কোনো জীবদেহ গঠন সম্ভব না। ওকে, এবং এর মধ্যে 96% উপাদান হচ্ছে অক্সিজেন, কার্বন, হাইড্রোজেন এবং নাইট্রোজেনের সমন্বয়ে তৈরি হওয়া। একটু মাথায় রাখতে হবে। আচ্ছা, এই যে আমরা বলতেছি 92টা অত্যাবশ্যকীয় উপাদান, এর মধ্যে এই উপাদানগুলোকে কারা তৈরি করছে বলতো? 17টা ভিন্ন ভিন্ন মৌলিক পদার্থ তৈরি করছে। ওকে, তো এখানে সবগুলো এক্সাম্পল তোমার মনে রাখার কোনো প্রয়োজন নাই। হ্যাঁ, দেখো ইম্পর্টেন্ট হলে কিন্তু আমি মার্ক করে দিতাম। তুমি দেখো এখানে আমরা অত্যাবশ্যকীয় এলিমেন্ট আমরা দাগ দিছি। তারপর দেখো 17টি মৌলিক পদার্থ, এখানেও কিন্তু আমি লাল কালি করে দিচ্ছি, তাই না? বাট তুমি দেখো তো, এইখানে আমরা মৌলগুলা নামের মধ্যে কিন্তু কোনো কালি ইউজ করি নাই, একদম প্লেন ব্ল্যাক রাখছি। তাহলে এটা দিয়ে তুমি কি বুঝতে পারবা? তুমি এটা বুঝতে পারবা যে কোন ইনফরমেশনটা তোমার আগে পড়তে হবে, কোনটা না পড়লেও চলবে, ঠিক আছে? আমার কথা কি বোঝা গেছে? সো এখানে যে মৌলগুলো দেওয়া আছে, জাস্ট তুমি একবার চোখ বুলে যাবা কি কি জিনিস থাকে, তোমার চেনা আছে কিনা, জানা আছে কিনা, জাস্ট একটু। আর কিছু এখান থেকে পড়ার দরকার নাই, ঠিক আছে? আচ্ছা, এবার আসো, এই যে মৌলিক পদার্থগুলো আছে বা মৌলগুলো আছে তারা কি করবে বলতো? আমাদের বডির ভিতর বিভিন্ন রাসায়নিক যৌগ তৈরি করবে। এই যৌগগুলোর মধ্যে তোমার কার্বোহাইড্রেট থাকতে পারে, লিপিড থাকতে পারে, অ্যামিনো অ্যাসিড থাকতে পারে, প্রোটিন, নিউক্লিক অ্যাসিড, এই সমস্ত
আরো বিভিন্ন যৌগ কিন্তু থাকতে পারে। এইগুলা নিয়ে কিন্তু আমাদের এই চ্যাপ্টারে আলোচনা করা হবে। আচ্ছা, কম্পাউন্ড বা যৌগ বলতে কি বোঝায়? হ্যাঁ, একাধিক মৌলিক পদার্থের পরমাণুর সমন্বয়ে যা তৈরি হয়, আমরা কিন্তু এগুলো কেমিস্ট্রি থেকে জানি। এটা আমাদের বায়োলজির জন্য এটা আবার অত বেশি ইম্পর্টেন্ট না। রাসায়নিক বন্ড তোমরা জানো, ইলেকট্রনের শেয়ারিং হয়, তাই না? বা ইলেকট্রনের আদান প্রদান হয়। এই সমস্ত কথা আমি বলতেছি না, যে আয়নিক বন্ড, কোভ্যালেন্ট বন্ড, তাই না? তারপর হাইড্রোজেন বন্ড, এগুলো সম্পর্কে মোটামুটি আমাদের একটা ধারণা আছে। তো এইগুলা কিন্তু এই চ্যাপ্টারে অত বেশি ইম্পর্টেন্ট জিনিস না। তো এখানে আবার পেপটাইড বন্ড, তারপর ধরো গ্লাইকোসাইডিক বন্ড, হ্যাঁ, এইগুলা কিন্তু আমাদের একটু শিখতে হবে। ঠিক আছে, এগুলো আমরা আলাদা করে আমাদের অল্প করে শিখতে হবে। তো এগুলো আমরা শিখবো, সমস্যা নাই, আস্তে আস্তে টপিকের মধ্যে আমরা এগুলো শেখার চেষ্টা করব। আচ্ছা, এবার চলে আসো এই চ্যাপ্টারের গুরুত্বপূর্ণ টপিক গুলো আমরা পড়া শুরু করতেছি। প্রথমে কি? অর্গানিক মলিকিউল বা জৈব অণু। জৈব অণু হচ্ছে আসলে আমাদের ওই জৈব রাসায়নিক পদার্থই। বুঝতে পারছো? জৈব রাসায়নিক পদার্থের যে অণুগুলা পাওয়া যায় সেটাই হচ্ছে জৈব অণু। সোজা কথা, রাইট? আচ্ছা, দেখো এখানে কি লেখা? পৃথিবীতে বিরাজমান সকল জীবের নিয়ন্ত্রক হচ্ছে কি? জৈব অণু। জৈব অণু ছাড়া কোনো জীব হওয়া পসিবল না। ওকে। আচ্ছা, সবচেয়ে বেশি সংখ্যক জৈব অণু কোনটা বলো তো? সেলুলোজ। এটা ইম্পর্টেন্ট, মাথায় রাখবা। ওকে। তাহলে জৈব অণুর মধ্যে সবচেয়ে বেশি কোনটা পাওয়া যায়? সবচেয়ে বেশি তুমি পাবা হচ্ছে সেলুলোজ। ইম্পর্টেন্ট। ওকে, ইম্পর্টেন্ট। আচ্ছা, তো এখন আসো হচ্ছে এই জৈব রাসায়নিক জৈব অণুর মধ্যে কি কি তুমি অণু দেখতে পারবা? প্রথম হচ্ছে কার্বোহাইড্রেট, তারপর প্রোটিন, লিপিড, এবং হচ্ছে শেষে নিউক্লিক অ্যাসিড। এই নিউক্লিক অ্যাসিড নিয়ে আমরা চ্যাপ্টার ওয়ানে ইন ডিটেলস আলোচনা করব। চ্যাপ্টার ওয়ানে আমাদের আলোচনা আছে এই যে এই নিউক্লিক অ্যাসিড, ডিএনএ, আরএনএ। সো এটা কিন্তু আমাদের এই চ্যাপ্টারের পড়া না। আমরা হচ্ছে প্রথম যে তিনটা অণু আমরা এখানে দেখতে পারতেছি, এইগুলা নিয়ে আমরা একটু ডিসকাস করার চেষ্টা করব। ঠিক আছে? আচ্ছা, ওকে। সো এগুলা ফাংশনাল গ্রুপ অত বেশি ইম্পর্টেন্ট না। চলে আসা হচ্ছে কার্বোহাইড্রেট। এটা এখান থেকে আমাদের নতুন পড়াটা শুরু হচ্ছে। আচ্ছা, তো প্রথম কথা হচ্ছে ভাই, কার্বোহাইড্রেট বলতে আসলে কি বোঝায়? আমরা একটু নোটে চলে যাই। আচ্ছা, তো প্রথম প্রশ্ন হচ্ছে যে কার্বোহাইড্রেট বলতে আসলে কি বোঝায়? তুমি দেখো তো, যদি শব্দটাকে একটু ডাইসেক্ট করার চেষ্টা করো, তুমি এখানে দুইটা শব্দ, ভিন্ন ভিন্ন দুইটা শব্দ খুঁজে পাবা। একটা হচ্ছে কার্বো। কার্বো, কার্বো কোত্থেকে আসে বলো তো? কার্বন থেকে আসছে না? কার্বন থেকে, তার মানে এটা এটা দিয়ে কাকে বোঝায় বলো? কার্বন মৌলকে বোঝায়, রাইট? কার্বন মৌলের পরমাণুকে বোঝায়। আর হাইড্রেট, হাইড্রেট মানে আসলে জলায়নকে বোঝায়, হ্যাঁ, পানি যুক্ত হচ্ছে এরকম জিনিসকে বোঝায়, রাইট? তার মানে এটা দিয়ে নিঃসন্দেহে তুমি কি বুঝতেছো বলো তো? H2O, রাইট? তাহলে দেখো তো এখানে তুমি কি কি মৌলিক পদার্থ খুঁজে পেলা। এখানে তুমি কি কি মৌলিক পদার্থ খুঁজে পেলা? কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন। সো একটা সময় ধারণা করা হয়তো কি, যেসব যৌগের মধ্যে কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন আছে তারাই কিন্তু কার্বোহাইড্রেট। তার মানে যাদের মধ্যে কার্বন আছে, হাইড্রোজেন আছে, অক্সিজেন আছে, তারা কি বলো? কার্বোহাইড্রেট। সো এখানে তোমরা কেমিস্ট্রি আরেকটা আনুষঙ্গিক ইনফরমেশন একটু জেনে রাখবা। আরেকটা আনুষঙ্গিক ইনফরমেশন কি জানবা? কার্বন এবং হাইড্রোজেনের সমন্বয়ে যে যৌগটা তৈরি হয় সেটা কি? সেটা হচ্ছে হাইড্রোকার্বন। সেটা হচ্ছে হাইড্রোকার্বন। ওকে। আর কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন থাকলে হয়ে যাবে কার্বোহাইড্রেট। দুইটা কিন্তু ভিন্ন জিনিস। ওকে। হাইড্রোকার্বনে কখনোই অক্সিজেন থাকবে না। আচ্ছা, ঠিক আছে। তাহলে আমাকে বলো, অ্যালকেন, অ্যালকিন, এগুলা কিন্তু হাইড্রোকার্বন, হ্যাঁ, বাট তুমি কিন্তু এদেরকে কার্বোহাইড্রেট বলতে পারবা না। আচ্ছা, এবার আসো, কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন থাকলেই যে কার্বোহাইড্রেট হয়ে যাবে, বিষয়টা কি এরকম? বিষয়টা কি এরকম দাঁড়াবে? তাহলে তো ভাই, আমি এখন যে এক্সাম্পল গুলো কথা তোমাদের বলার চেষ্টা করতেছি, যেমন ধরো আমি যদি বলি লেটস সে ফর্মিক অ্যাসিড। আমি যদি বলি ফর্মিক অ্যাসিড, সংকেত কি বলতে পারবা? মিথানয়িক অ্যাসিড, মানে HCOOH। একটু খেয়াল করে দেখো, এখানে কার্বনও আছে, হাইড্রোজেনও আছে, আবার অক্সিজেনও আছে। তাহলে যুক্তিমতে এটাও তো কার্বোহাইড্রেট হওয়া উচিত। আবার তুমি চিন্তা করে দেখো, ইথানল, তাই তো? বা অ্যাসিটালডিহাইড, অ্যাসিটালডিহাইড, তাই না? ইথানল, CH3CHO। তাহলে এখানে দেখো ভাই, কার্বন আছে, হাইড্রোজেন আছে, অক্সিজেন আছে, তাই না? তাহলে তো যুক্তি মতো এটাও কার্বোহাইড্রেট হওয়া উচিত। বাট এরা কেউই কিন্তু কার্বোহাইড্রেট না।
বুঝতে পারছো? তাহলে এদেরকে যদি আমি কার্বোহাইড্রেট না বলি, তাহলে এই যে ডেফিনেশনটা আমি বললাম কার্বন হাইড্রোজেন অক্সিজেন যা আছে, এটা কি খুব একটা লজিক্যাল হইলো? এটা কিন্তু লজিক্যাল হয় নাই। তাহলে আমাদের কি করতে হবে, আরেকটু সুন্দর ডেফিনেশন এখানে আনতে হবে। তাহলে আরেকটু সুন্দর ডেফিনেশন আমরা কিভাবে জিনিসটাকে ডিনোট করার চেষ্টা করি বলতো? যে সমস্ত যৌগে কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেনের অনুপাত 1:2:1, তাই তো? অর্থাৎ একটা কার্বন পরমাণু তুমি যদি পাও, তাহলে সেখানে অবশ্যই দুইটা হাইড্রোজেন পরমাণু পাবা, অবশ্যই একটা অক্সিজেন পরমাণু পাবা। ওকে, বিষয়টা তো এটাই বোঝায় না? আচ্ছা, তাহলে এবার আমাকে একটু বলো, যদি তুমি কখনো দুইটা কার্বন পরমাণু পাও, অথবা ধরো তিনটা যদি কার্বন পরমাণু পাও, তাহলে হাইড্রোজেন কয়টা পাবা? এখানে দেখো, তুমি কি করতেছো, 3 থেকে তোমাকে একে যাইতে হবে, তাহলে 3 দিয়ে ভাগ করবা। রাইট, তাহলে 1 থেকে 3 আসতে গেলে 3 দিয়ে গুণ করতে হয়। তাহলে বলো হাইড্রোজেন কয়টা? নিশ্চয়ই 2 থেকে তুমি 3 দিয়ে গুণ করে যেই সংখ্যাটা পাবা সেটাই আসবে। কত হয় বলো? 3 × 2 = 6, তাহলে হাইড্রোজেন হবে 6টা। অক্সিজেন কয়টা বলো? কার্বনের সমান সংখ্যক, তার মানে নিশ্চয়ই 3টা। অর্থাৎ যদি আমরা কার্বন 3টা পেয়ে যাই, সেখানে অবশ্যই 6টা হাইড্রোজেন, অবশ্যই 3টা অক্সিজেন থাকতে হবে, তখন আমি যৌগকে কি বলবো? কার্বোহাইড্রেট বলতে পারবো। কথা কি বোঝা গেছে না? এই কনসেপ্টটা অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট, বই কিন্তু এভাবে লেখা হয় না। বই কি লেখছে 1:1 থাকতে হবে, তাই তো? বাট আমার যদি কার্বন 3টা হয়, 4টা হয়, 5টা হয়, তখন কি করব? আমি কিন্তু বলে ফেলছি। আচ্ছা, তাহলে এই যুক্তিটা কি খুব একটা লজিক্যাল? একটু বোঝার চেষ্টা করি। ধরো আমি এখানে একটা যৌগ বললাম, লেটস আমি বললাম হচ্ছে গ্লুকোজ। গ্লুকোজ আমি বললাম, গ্লুকোজের সংকেত কি আছে জানো? C6H12O6। C6H12O6। বলো এবার, এটা কি হচ্ছে 1:1 ফলো করতেছে? তুমি বলতে পারো ভাই কার্বন তো এখানে 6টা আছে, 6টা থাকলে কি সমস্যা? সমস্যা নাই। কেন? কারণ আমি কিন্তু চাইলেই এই 1 থেকে 6 আসতে পারি না? 1 থেকে 6 আসা যাবে কি দিয়ে? 6 দিয়ে গুণ করে। তাহলে বলো, 2 থেকে আমি 6, 2 কে যদি 6 দিয়ে গুণ করি, তাহলে নিশ্চয়ই 12 পাবো, তাহলে ম্যাচ করলো। আবার দেখো, যতগুলা কার্বন ততগুলোই অক্সিজেন, তাহলে 6 ম্যাচ করে গেছে না? ম্যাচ করে গেলে সেটা কি হয়ে গেল? 1:1 অনুপাত থাকলো, মানে সেটা হয়ে যাবে কার্বোহাইড্রেট। ওকে, বুঝে গেল কি? আচ্ছা, আমি যদি আরো বলি, লেটস আমি যদি বলি এখন রাইবোজ। রাইবোজ যদি বলি, রাইবোজের সংকেতটা কি বলো? C5H10O5। তুমি বলতে পারো ভাই সংকেতগুলো আপনি কেমনে লিখতেছেন না? আমি তো এখানে মুখস্থ ইনফরমেশনটা লিখতেছি, বাট আমরা পড়তে পড়তে কিন্তু একটা আইডিয়া পেয়ে যাব সংকেতগুলো কিভাবে তৈরি হয়েছে। আচ্ছা, এখানে আবার সেম কথা দেখো, কার্বন এখানে 5টা, তাহলে হাইড্রোজেন হবে কি 2, মানে কি ডাবল 10টা, অক্সিজেন হবে কার্বনের সমান, তার মানে ম্যাচ করে গেল। ম্যাচ করে গেল। ওকে, তাহলে আমরা বুঝতে পারলাম। এখন এখানেও সমস্যা আছে। কি সমস্যা? এমন অনেক কার্বোহাইড্রেট আছে যাদের অনুপাতটা ম্যাচ করে না। যেমন ধরো আমি যদি বলি, লেটস আমি প্রথমে বললাম ডিঅক্সিরাইবোজ। ডিঅক্সিরাইবোজ, হ্যাঁ। তো ডিঅক্সিরাইবোজের সংকেতটা কিরকম দেখো? কার্বন 5টা, হাইড্রোজেন 10টা, বাট অক্সিজেন 4টা, একটা কম। তাহলে অক্সিজেন তো ভাই কার্বনের সমান হওয়া উচিত, নাহলে তো 1:1 অনুপাত হবে না। তাহলে এখানে 1:1 অনুপাত নাই, তা সত্ত্বেও এটা কিন্তু একটা কার্বোহাইড্রেট। আবার তুমি মোস্ট কমন এক্সাম্পল যেটা সুক্রোজ, তুমি সুক্রোজকে নিতে পারো। সুক্রোজের বিষয়টা কি দেখো? C12H22O11। ভাই এটা কি হচ্ছে অনুপাতটা রক্ষা করছে বলো তো? এখন তুমি বলতে পারো ভাই কেমনে বুঝবো? আবার চিন্তা করো, আমার এখানে ছিল ছিল কত? 1, তাহলে 1 থেকে আমাকে 12তে আসতে হবে, কত দিয়ে গুণ করা দরকার? নিশ্চয়ই 12। তাহলে 2 এর সাথে 12 গুণ দিলে কত আসবে? 24, বাট এখানে আছে 22। অক্সিজেন দেখো 12টা থাকা উচিত কার্বনের সমান, বাট আছে 11, তাহলে এখানে কিন্তু ম্যাচ করলো না। ম্যাচ না করা সত্ত্বেও কিন্তু এটা কার্বোহাইড্রেট হবে। হুম, বিষয়টা কি বোঝা গেছে? আহ, হ্যাঁ, কেন কার্বোহাইড্রেট হবে সেটা আমি বলতেছি, এখনো বলি নাই। তুমি জাস্ট একটু জিনিসটাকে বুঝো, হ্যাঁ, একটু কম্প্রিহেন্ড করো যে আমি কি বোঝানোর চেষ্টা করতেছি এখানে, তাই না? তার মানে আমরা কিন্তু এখানে এই 1:1 অনুপাতের একটা সমালোচনা দেখে ফেলছে, যে এই অনুপাতটা এখানে মেনটেন হচ্ছে না, বাট এরাও কার্বোহাইড্রেট। এই আগের এইগুলো কিন্তু কার্বোহাইড্রেট, ঠিক আছে? গ্লুকোজ রাইবোজও কার্বোহাইড্রেট, আবার ডিঅক্সি রাইবোজ সুক্রোজও কার্বোহাইড্রেট। ঝামেলাটা এখানে শেষ হলেই পারতো, বাট এখানেও শেষ হয় নাই, আরো ঝামেলা আছে। কি? যে এই অনুপাতটা বিদ্যমান, হ্যাঁ, 1:2:1, এই অনুপাতটা বিদ্যমান, তা সত্ত্বেও সেটা কার্বোহাইড্রেট না। এরকম কে কে আছে ভাই? একটু চিন্তা করে দেখি। এরকম আছে তোমার আহ ইথানোয়িক অ্যাসিড বা অ্যাসিটিক অ্যাসিড। অ্যাসিটিক অ্যাসিড। ওকে, অ্যাসিটিক অ্যাসিডের সংকেত কি জানো? CH3COOH। তাহলে একটু বোঝো, এখানে তোমার কার্বন কয়টা আছে বলো তো? আমি যদি উপরে লিখে দিই, এখানে কার্বন আছে 2টা, না? হাইড্রোজেন আছে 4টা, অক্সিজেন আছে 2টা। তাহলে দেখো, তুমি যদি এই 1 কে 2 দিয়ে গুণ করো, তাহলে কি পেয়ে যাবা? 2টা কার্বন। 2 কে 2 দিয়ে গুণ করলে 4টা হাইড্রোজেন, অক্সিজেন, তাহলে 2টা ম্যাচ করে গেল।
ম্যাচ করা সত্ত্বেও এটা কিন্তু কার্বোহাইড্রেট না। আবার তুমি যদি ফর্মালডিহাইডের কথা বলো, ফর্মালডিহাইডের সংকেত কি বলো? HCHO। তাহলে বলো এখানে কি, এখানে অবস্থাটা কিরকম? কার্বন আছে একটা, হাইড্রোজেন দুইটা, অক্সিজেন আছে একটা, তাই না? এরকমই তো বিষয়টা। আচ্ছা, তাহলে দেখো এটাও তো ভাই ম্যাচ করলো, বাট এইটাও কিন্তু কার্বোহাইড্রেট না। ওকে, অনেক ঝামেলা, এটাও কার্বোহাইড্রেট না। তাহলে ভাই যে 1 to 1 যে বললাম এত বড়াই করে, তাহলে এইটার আসলে মূল্যটা কি থাকলো? আমি এটা দিয়ে তো সবাইকে ডিফাইন করতে পারতেছি না। এই জন্য আমি কি বলি যে না, এইটাও কিন্তু সঠিক ডেফিনেশন না, 1 to 1 থাকাই এনাফ না। আমাদের কার্বোহাইড্রেট বলার জন্য আরো স্পেশাল কিছু দরকার। সেই স্পেশাল কিছুটাই বইয়ে হচ্ছে পরবর্তীতে আলোচনা করা হয়েছে। কি বলা হয়েছে? কার্বোহাইড্রেট হচ্ছে এমন সব অ্যালডিহাইড বা কিটোন অণু যাদের মধ্যে একাধিক হাইড্রোক্সিল মূলক আছে। ওকে, তাহলে এই বলতো কার্বোহাইড্রেট তাহলে লাস্টে কি দাঁড়াইলো? কার্বোহাইড্রেট হচ্ছে, হুম, আমাদের কার্বোহাইড্রেট বিষয়টা কি দাঁড়াইলো? কার্বোহাইড্রেট হচ্ছে এমন সব অ্যালডিহাইড বা কিটোন অণু যেখানে কি আছে, যেখানে একাধিক হাইড্রোক্সি গ্রুপ আছে বা হাইড্রোক্সিল মূলক আছে। তার মানে একাধিক হাইড্রোক্সিল মূলক মানে কি? পলিহাইড্রোক্সি, রাইট? তা আমি কি বলতে পারি? এই জিনিসটাকে আমি বলতে পারি পলিহাইড্রোক্সি অ্যালডিহাইড বা পলিহাইড্রোক্সি কিটোন, তাই তো? তার মানে কার্বোহাইড্রেট কারা? পলিহাইড্রোক্সি, অ্যালডিহাইড অথবা পলিহাইড্রোক্সি কিটোন। বুঝা গেছে? আচ্ছা, তাহলে আপাতত একটু বুঝলাম। এমন অনেক যৌগ হইতে পারে যেখানে সরাসরি অনেকগুলো OH নাই, বাট আমি যদি তাকে আদ্র বিশ্লেষণ করি তাহলে অনেকগুলো OH তৈরি হইতে পারে, অনেকগুলো হাইড্রোক্সিল মূলক তৈরি হইতে পারে। তাহলে এখান থেকে আমাদের ডেফিনেশনটা আমি সুন্দর করে উল্লেখ করতে পারি। এখান থেকে ডেফিনেশন আমি সুন্দর করে উল্লেখ করতে পারি। একটু খেয়াল করে দেখো, এখানে লেখা আছে যে যে সমস্ত অ্যালডিহাইড বা কিটোন যৌগে কতগুলো হাইড্রোক্সিল মূলক আছে, হ্যাঁ, কতগুলো OH মূলক আছে, অথবা যারা আদ্র বিশ্লেষিত হয়ে এরকম কয়েকটা হাইড্রক্সিল গ্রুপ বিশিষ্ট অ্যালডিহাইড কিটোন যৌগ তৈরি করতে পারে, তাদেরকে আমরা একসাথে কি বলতেছি বলো? কার্বোহাইড্রেট বলতেছি। হয় সরাসরি থাকবে, অথবা আদ্র বিশ্লেষণ করলে পানির সাথে বিক্রিয়া করাইলে তৈরি হবে। হুম, বোঝা গেল বিষয়টা? আচ্ছা, ঠিক আছে তাহলে। হ্যাঁ, এই জিনিসগুলো আমরা এখানে অলরেডি আলোচনা করে ফেলছি, এখানে আমাদের আলাদা করে বলার কিছু নাই। হ্যাঁ, আর এখানে গ্লাইকোসাইডিক বন্ধনী, এটা কিন্তু আমি এখনো বলি নাই। গ্লাইকোসাইডিক বন্ধনী কি, এটা কিন্তু আমি এখনো বলি নাই, আস্তে আস্তে আমি বলবো, কোনো সমস্যা নেই। এখান থেকে বেশ কিছু মুখস্থ ইনফরমেশন আছে। যেমন কার্বোহাইড্রেট কি, উদ্ভিদের ওজনের 50 থেকে 80 ভাগই হচ্ছে কার্বোহাইড্রেট থাকে। এত বেশি কেন ভাই? তাই তো, অনেক বেশি না বিষয়টা? 4 ভাগে 3 ভাগই হয়ে যাচ্ছে। কারণ হচ্ছে উদ্ভিদে যে কোষের গাঠনিক উপাদান, সেটা কি বলো? সেলুলোজ, এটা এক ধরনের কার্বোহাইড্রেট। কোষের মধ্যে সঞ্চিত খাদ্য উপাদান, সেটা কি বলতো? স্টার্চ, এক ধরনের কার্বোহাইড্রেট। বুঝতে পারছো? তারপর কোষের ভিতরে বিভিন্ন অলিগোস্যাকারাইড থাকে, এটা এক ধরনের কার্বোহাইড্রেট। ডাইস্যাকারাইড থাকে, কার্বোহাইড্রেট। তো মেইনলি তুমি বলতে পারো বেশিরভাগটাই কার্বোহাইড্রেট, খুব সামান্য পরিমাণ কিছু স্টেরয়েড থাকে, কোলেস্টেরল থাকে, হ্যাঁ, এবং তারও খুব সামান্য পরিমাণ কিছু প্রোটিন থাকতে পারে। আচ্ছা, দেখো এই যে দেখো, জৈব বস্তুর মধ্যে সবচেয়ে বেশি কে বলো তো? কার্বোহাইড্রেট। কার্বোহাইড্রেট মধ্যে সবচেয়ে বেশি কে বলো? সেলুলোজ। একটু মাথায় রাখবা। ওকে। আচ্ছা, উৎস কি হইতে পারে? প্রধান উৎসই হচ্ছে উদ্ভিদ। আমরা কিন্তু অলরেডি এখানে বলে ফেলছি, সেলুলোজ সেটা হচ্ছে আসলে গাঠনিক উপাদান হিসেবে কোষ প্রাচীর গঠন করে। আর হচ্ছে স্টার্চ, সেটা হচ্ছে সঞ্চয়ী উপাদান হিসেবে কোষের সঞ্চিত খাদ্য আকারে অবস্থান করে। তো এটা তো উদ্ভিদের কথাই গেল। প্রাণীতে কই পাওয়া যায়? যকৃৎ, পেশি এবং দুধের মধ্যে মেনলি পাওয়া যায়, তাই না? প্রাণীদের দেহ তো আর কি সেলুলোজ দিয়ে তৈরি হয় না, তাই না? বিভিন্ন গাঠনিক প্রোটিন দিয়ে তৈরি হয়, রাইট? এটা প্রোটিন কিন্তু আলাদা আলোচনা। তাহলে আমরা মেনলি প্রাণীদের দেহে দেহে এই কার্বোহাইড্রেট গুলো কোথায় পাবো? যকৃৎ বা লিভারে পাবো, পেশিতে পাবো এবং দুধে পাবো। ঠিক আছে, যকৃতে মেনলি কোনটা থাকে? গ্লাইকোজেন থাকে। গ্লুকোজটা মিলে মিলে গ্লাইকোজেন তৈরি করে, এটার ব্যাখ্যা আছে, সুন্দর ব্যাখ্যা আমরা বলবো। পেশিতে থাকে হচ্ছে ল্যাকটিক অ্যাসিড, এটা এক ধরনের কার্বোহাইড্রেট। সরি, হ্যাঁ কার্বোহাইড্রেট, হ্যাঁ ঠিক আছে। নামের মধ্যে কিন্তু অ্যাসিড আছে, বাট এটাকে আমরা কার্বোহাইড্রেট বলতেছি। আর কি, দুধে থাকে কি? ল্যাকটোজেন। ওকে। আচ্ছা, এগুলো আমি একটু মাথায় রাখবো। বৈশিষ্ট্যের মধ্যে যদি আসি, কার্বোহাইড্রেটের মূল বৈশিষ্ট্য কি? এরা নর্মালি তোমার দানাদার হইতে পারে, তন্তুময় হইতে পারে, অথবা পাউডার জাতীয় হইতে পারে।
বিভিন্ন কার্বোহাইড্রেটের বিভিন্ন রকম বৈশিষ্ট্য। স্বাদে এরা মিষ্টি হইতে পারে অথবা স্বাদহীনও কিন্তু হইতে পারে। সাধারণত মনোস্যাকারাইড, ডাইস্যাকারাইড মিষ্টি হয়, আর অলিগোস্যাকারাইড, পলিস্যাকারাইড স্বাদহীন হয়। এগুলো আমরা বিস্তারিত বলবো। তাপ প্রয়োগে অঙ্গারে পরিণত হয়। অঙ্গার মানে কি বলতো? একটা চারকোলের সাথে তুমি চিন্তা করতে পারো। হ্যাঁ, তুমি যদি চিনির একটা দ্রবণ নিয়ে কড়াইতে অনেকক্ষণ ধরে গরম করতে থাকো, তাহলে দেখবা কি চিনিটা একদম ক্যারামেলাইজড হয়ে গেছে, একদম গাঢ় খয়েরি বর্ণ ধারণ করছে। এটাকে আমরা অঙ্গারের সাথে তুলনা করতে পারতেছি। আচ্ছা দেখো, অধিকাংশই পানিতে অদ্রবণীয়। তুমি বেশিরভাগ ডাইস্যাকারাইডের কথাই যদি বলো, অথবা তুমি ধরো হচ্ছে কোনো অলিগোস্যাকারাইড, পলিস্যাকারাইড, হ্যাঁ, স্টার সেলুলোজের কথা বললাম, গ্লাইকোজেনের কথা বললাম, এদের বেশিরভাগই পানিতে মিশে না। তবে মনোস্যাকারাইড গুলো আবার পানিতে খুব সুন্দরভাবে দ্রবণীয় হয়, তাই না? যেমন ধরো ওই যে সামনে যে রোজা আসতেছে, রোজার মধ্যে আমরা কি খাই? গ্ল্যাক্সোস ডি খাই না? সেটা কিন্তু গ্লুকোজ দিয়ে তৈরি, হ্যাঁ, বুঝতে পারছো? তারপর ফ্রুক্টোজের কথা যদি বলি, হ্যাঁ, তারপর সুক্রোজ একটা ডাইস্যাকারাইড, এটাও কিন্তু পানিতে মিশতে পারে। ওকে, একটু মাথায় রাখতে হবে। আচ্ছা, অ্যাসিডের সাথে মিলে এস্টার তৈরি করে। এস্টার জিনিসটা কি আমরা পরবর্তীতে আলোচনা করব। হ্যাঁ, এবং আলোক সক্রিয় এবং আলোক সমানতা দেখায়, এইটা কি? এটাও আমরা গাঠনিক সংকেতের সাথে সাথে দেখব, এখন দেখবো না। ওকে। আচ্ছা, এবার আসা হচ্ছে কার্বোহাইড্রেটের কাজ। কার্বোহাইড্রেটের মূল কাজের মধ্যে কি আছে? শক্তির প্রধান উৎস হিসেবে সে কাজ করে। হুম, রাইট, মেন সোর্স অফ এনার্জি। আমরা যে খাবারটা খাই, সে খাবারের মধ্যে বেশিরভাগটা আমরা কি খাই? নিশ্চয়ই ভাত খাই অথবা রুটি খাই, তাই না? মাছ মাংস খুব কম খাই, এবং ঘি বলো, মাখন বলো বা তেল বলো, এগুলো তো আরো কম খাই। সবচেয়ে বেশি কি খাচ্ছি বলো তো? কার্বোহাইড্রেট, তাই তো? বাট মনে রাখতে হবে, শক্তি বেশি দেয় কিন্তু আমাদের বিভিন্ন চর্বি জাতীয় পদার্থ, বিভিন্ন ফ্যাট, বুঝতে পারছো, বিভিন্ন লিপিড। সেখান থেকে আমরা 1 গ্রাম পুরাইলে, 1 গ্রামে দহন করলে আমরা 9 কিলো ক্যালোরি শক্তি পাই। কার্বোহাইড্রেটের 1 গ্রামকে দহন করলে বা পুরাইলে শুধুমাত্র 4 কিলো ক্যালোরি শক্তি পাওয়া যায়। তাহলে এখন প্রশ্ন হলো, ভাই আমরা তো লিপিড থেকে বেশি শক্তি পাচ্ছি, তাই তো? কই নয় আর কই চার, লিপিড থেকে আমি বেশি শক্তি পাচ্ছি, তাহলে আমি কেন খাদ্য হিসেবে লিপিডকে বেশি খাবো না? হ্যাঁ, বা কেন কার্বোহাইড্রেটের পরিপূরক বা কার্বোহাইড্রেটের প্রতিস্থাপক হিসেবে আমি কেন লিপিডকে চিন্তা করতেছি না? কারণ আছে এখানে। কারণটা কি? আমি কার্বোহাইড্রেট খেলে খুব সহজে সেটাকে ব্রেক ডাউন করে গ্লুকোজ তৈরি করতে পারি, বাট লিপিডকে এত সহজে ব্রেক ডাউন করা যায় না। লিপিড হচ্ছে আমাদের ধমনীর দেয়ালে, হুম, আমাদের আর্টারিয়াল ওয়ালের ভিতরে জমা হওয়ার টেন্ডেন্সি দেখায়। হার্ট ডিজিজ হইতে পারে, হ্যাঁ, বিভিন্ন থ্রম্বোসিস জাতীয় রোগ হইতে পারে। ওকে, এই জন্য আমরা লিপিডটাকে কম কম খাই এবং কার্বোহাইড্রেটকে বেশি বেশি খাই। ওকে, মাথায় রাখবা। আচ্ছা, তারপর কি? উদ্ভিদের সাপোর্টিং টিস্যুর গাঠনিক উপাদান হিসেবে কাজ করে, তাই তো? যেটা আমি বলতেছিলাম ভাই, সেলুলোজের কথা আমরা অলরেডি বলে ফেলছি। হ্যাঁ, কার্বন কাঠামো বলে ফেলছি। তারপর দেখো, প্রাণীদেহে হাড়ের সন্ধিস্থলে সেটা লুব্রিকেন্ট হিসেবে কাজ করে। মেইনলি এখানে বিভিন্ন অলিগোস্যাকারাইড লুব্রিকেন্ট হিসেবে কাজ করে। লুব্রিকেন্ট মানে কি বলতো? এমন সব পদার্থ যেটা হচ্ছে ঘর্ষণ ক্রিয়াকে রোধ করে, তাই না? এই যে আমি যে হাতের মুভমেন্ট করতে পারতেছি, তাই না? কেন কেন করতে পারতেছি বলতো? এখানে আমাদের একটা জয়েন্ট আছে, অস্থিসন্ধি আছে, এবং এই অস্থিসন্ধিকে আমি সাইনোভিয়াল অস্থিসন্ধি বলি, কারণ এটা আমাদের ফুল মুভমেন্ট দিচ্ছে। বুঝতে পারছো? সাইনোভিয়াল অস্থিসন্ধি। সো কেন এটাকে এত সহজে আমি নাড়াচাড়া করতে পারতেছি? ভাই তুমি চিন্তা করো, এখানে আমাদের দুইটা অস্থি আছে, হ্যাঁ, রেডিয়াস আলনা। এখানে আমাদের একটা অস্থি আছে, হিউমেরাস। এরা তো এই জায়গায় যুক্ত আছে, তাই না? তো দুইটা শক্ত জিনিস যখন পরস্পরের সাথে যুক্ত থাকবে, তখন ভাই ঘষা লেগে তো ক্ষয় হওয়ার কথা। বাট এখানে কি ক্ষয় হচ্ছে? ক্ষয় কিন্তু হচ্ছে না। কেন? কারণ এখানে সাইনোভিয়াল ফ্লুইড বলে একটা তরল পদার্থ থাকে, সাইনোভিয়াল ফ্লুইড। সেই সাইনোভিয়াল ফ্লুইডের মধ্যে আমরা বিভিন্ন অলিগোস্যাকারাইড পাবো, মানে কার্বোহাইড্রেট পাবো। বোঝা গেছে? ইম্পর্টেন্ট। উদ্ভিদের সঞ্চয়ী পদার্থ হিসেবে যে স্টার্চকে পাওয়া যায়, এটা বললাম না? এটা তো আমরা অলরেডি বলছি। তারপর ধর হচ্ছে ক্যালভিন চক্র, ক্রেবস চক্রের মধ্যে এইসব কার্বোহাইড্রেট আমরা পাই। এটা আমরা আস্তে আস্তে যখন ক্যালভিন চক্র পড়বো, ক্রেবস চক্র পড়বো, তখন দেখতে পারবা। এখন বলে পড়াটা অনেক জটিল হয়ে যাবে। হ্যাঁ, সো এখন আমি সেটা বলতেছি না আর কি। তারপর দেখো, বিভিন্ন প্রকার কো এনজাইমের গাঠনিক অংশ হিসেবে কাজ করে। কো এনজাইম কি? সেটা কিন্তু আমাদের এই লেকচারে আছে, মানে এই চ্যাপ্টারে আছে। কোএনজামের বিষয়টা এই চ্যাপ্টারে আমাদের আলোচনা করা হবে। এখন সেটা তাহলে আমি বলতেছি না, এখানে এটিপি কি, এনএডিপি কি, এগুলো আছে, আস্তে আস্তে আসবে। ঠিক আছে। তারপর কি দেখো যে ফ্যাটি অ্যাসিড এবং অ্যামিনো অ্যাসিডের বিপাকে সাহায্য করে, এগুলো রিডিং পড়তে পারো। এই যে দৃঢ়তা এবং সুরক্ষা দিবে কে? সেলুলোজ, তাই না? এই যে কোষ প্রাচীরের প্রধান উপাদান, মেইনলি সেলুলোজের কথা আমরা বলি। সাথে কি আছে বলো? হেমি সেলুলোজ আছে। ছত্রাকের কোষ প্রাচীরে হচ্ছে কাইটিন থাকে, মধ্য পর্দায় পেকটিন থাকে। অনেকে হয়তো এসব সম্পর্কে অলরেডি জানো। ওকে। হ্যাঁ, এগুলো আমরা পড়বো, যে রাইবোজ, ডিঅক্সি রাইবোজ, হ্যাঁ, কোন লিউক্লিক অ্যাসিডে কোনটা পাওয়া যায়, তাই না? তারপর ধরো হচ্ছে আমাদের
প্রাণীকোষ ছাড়াও ছত্রাক এবং ব্যাকটেরিয়ার মধ্যে কিন্তু গ্লাইকোজেনটা সঞ্চয় পদার্থ হিসেবে কাজ করে। মেনলি উদ্ভিদের সঞ্চয় পদার্থ হচ্ছে স্টার্চ। এছাড়া তুমি যদি প্রাণী চিন্তা করো, বিভিন্ন ইস্ট মানে ছত্রাক চিন্তা করো, অথবা ব্যাকটেরিয়া যদি চিন্তা করো, তাদের সঞ্চিত পদার্থকে গ্লাইকোজেন ইম্পর্টেন্ট। বুঝতে পারছো? এবার আসলে হচ্ছে শ্রেণী বিভাগ। তো তোমাদের বইয়ে শ্রেণী বিভাগটা খুবই ঢালাওভাবে লেখা, তো আমি চেষ্টা করছি সব জিনিসকে একটু সুন্দর করে সাজিয়ে দেওয়া। ওকে। সো হ্যাঁ, একটা একটা করে তাহলে আমরা শুরু করি। প্রথমে কি আছে, স্বাদের উপর ভিত্তি করে, ওকে, টেস্টের উপর ভিত্তি করে আমি কার্বোহাইড্রেটকে দুইটা ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে সুগার, হুম, আর একটা হচ্ছে নন সুগার। ওকে। সুগার বলতে আমরা মেইনলি কাকে চিনি জানো? সুক্রোজকে চিনি। হ্যাঁ, আমাদের যে খাবারের মধ্যে যে আমরা চিনিটা দিই না, টেবিল সুগার যেটাকে বলে, টেবিল সুগার, সেটা হচ্ছে এই সুক্রোজ। হুম। তবে সুক্রোজ ছাড়াও কিন্তু আরো অনেক সুগার আছে। তো সুগারকে আসলে আমি কিভাবে ডিফাইন করতে পারি? এমন সব কার্বোহাইড্রেট যেখানে এই তিনটা বৈশিষ্ট্য বিদ্যমান। তাদের স্বাদে অবশ্যই মিষ্টি হইতে হবে, সুগার মানে তো মিষ্টি বোঝায়, তাই না? আচ্ছা, তারপর কি, তাদের দানাদার হইতে হবে। তুমি চিনি ধরে দেখো কিন্তু দানা দানা হয়, যদিও চিনির পাউডার তৈরি করা সম্ভব, বাট নর্মালি চিনি কিন্তু কি হয়, দানা দানা হয়, তাই না? এবং পানিতে দ্রবণীয়, রাইট? তার মানে তুমি চিন্তা করো, মনোস্যাকারাইড, কিছু ডাইস্যাকারাইডও কিন্তু সুগারের মধ্যে পড়বে। আর নন সুগার কি হবে, জাস্ট উল্টা করে দিবে, এরা স্বাদে মিষ্টি হবে না, অদানাদার হবে এবং পানিতে অদ্রবণীয় হবে। যে স্টার্চ, সেলুলোজ, গ্লাইকোজেন, মেনলি বিভিন্ন অলিগোস্যাকারাইড, পলিস্যাকারাইড, এরা সবাই হচ্ছে পলিস্যাকারাইড। সো এরা কিন্তু আবার নন সুগার হয়, মাথায় রাখি। কার্যকরী মূলকের উপর ভিত্তি করে কার্বোহাইড্রেট দুই রকম, ডেফিনেশনে কিন্তু আমরা পড়ছিলাম, পলিহাইড্রোক্সি অ্যালডিহাইড বা কিটোন, তাই তো? যেসব সুগারে অ্যালডিহাইড কার্যকরী মূলকটা থাকে তারা হয়ে যাবে অ্যালডোস সুগার, আর যেখানে কিটোন কার্যকরী মূলকটা থাকবে তারা হয়ে যাবে কিটোজ সুগার। খুব সিম্পল জিনিস। অ্যালডোজের এক্সাম্পল আমরা পড়বো, কিটোজের এক্সাম্পল গুলোও পড়বো। হ্যাঁ, এক্সাম্পল আমরা আস্তে আস্তে দেখবো, কোনো সমস্যা নাই। আচ্ছা, এর প্রশ্ন হচ্ছে ইম্পর্টেন্ট পড়া, তোমাদের পরীক্ষায় অনেক অনেক বেশি আসে এগুলা। হ্যাঁ, তোমাদের পরীক্ষায় অনেক অনেক বেশি আসে। সেটা কি? সেটা হচ্ছে বিজারণ ক্ষমতার ভিত্তিতে আমরা কার্বোহাইড্রেটকে ভাগ করতে পারি। ওকে। একটা হচ্ছে যেটা বিজারণ করে, রিডিউসিং সুগার মানে বিজারক শর্করা। আর যেটা হচ্ছে বিজারণ করে না, নন রিডিউসিং সুগার বা অবিজারক শর্করা। ওকে। তার মানে দেখো শব্দটা কিভাবে আসছে, যারা বিজারণ করে তারা হচ্ছে রিডিউসিং এজেন্ট, বিজারক, আর যারা করে না তারা অবিজারক। বুঝতে পারছো? আচ্ছা, এখন আমাকে বলো এই কনসেপ্টটা কোত্থেকে আসছে? নিশ্চয়ই পুরো আমাদের কেমিস্ট্রি রিডক্স বিক্রিয়ার কনসেপ্টটা, তাই তো? জারণ বিজারণের কনসেপ্টটা। তো এখন আমাকে একটু বলো যে তুমি জারণ বিজারণ বলতে আসলে কি বুঝো, বলো তো। তুমি জারণ, বা যেটাকে আমরা ইংলিশে কি বলি, অক্সিডেশন, তোমরা অলরেডি কেমিস্ট্রিতে এসব পড়ে আসছো। তাও ধরো আমি তোমাকে তোমাদের টপিকটা একটু ঝালাই দিচ্ছি, ওকে, ঝালাই করে দিচ্ছি। বিজারণ এবং রিডাকশন একই জিনিস। আচ্ছা, এবার আমাকে বলো কোনটা আসলে কি ছিল। তোমরা হয়তো জানো যে জারণ মানে হচ্ছে ইলেকট্রনের জারণ, মানে এই প্রক্রিয়া কি হবে, ইলেকট্রন ত্যাগ হবে। আর এখানে কি হবে, পুরোপুরি উল্টা জিনিসটা হবে না। তাহলে এখানে কি হবে, ইলেকট্রনের গ্রহণ হবে। তার মানে যেই বিক্রিয়ায় ইলেকট্রনের ত্যাগ হয় সেটা হবে জারণ বিক্রিয়া, আর যে বিক্রিয়া গ্রহণ হবে সেটা হচ্ছে বিজারণ বিক্রিয়া, তাই তো? ত্যাগ হইলেই তো গ্রহণ হয়। তার মানে যে বিক্রিয়া জারণ হবে সেখানে অবভিয়াসলি বিজারণ হবে, তাই জারণ বিজারণ একটা যুগপৎ বিক্রিয়া, তাই না? 9-10-এ পড়ছে এসব। আচ্ছা, তাহলে জারণ মানে ইলেকট্রনের ছাড়ন। জারণ মানে কিন্তু জারণ সংখ্যার বারণ, অক্সিডেশন নাম্বার কি হবে, এখানে বৃদ্ধি ঘটবে, বেড়ে যাবে। তোমরা কি অক্সিডেশন নাম্বার সম্পর্কে জানো? জানো উচিত, 9-10 যেহেতু পড়ে আসছো। আর এখানে কি আসবে, অক্সিডেশন নাম্বারটা কিন্তু হ্রাস পেয়ে যাবে, তাই না? আচ্ছা, তো এগুলো তো আধুনিক ব্যাখ্যা, তাই না? বাট সনাতনী মেথডে, পুরাতন মেথডে কিন্তু কিছু ব্যাখ্যা ছিল। সেটা কি, জারণ মানে হচ্ছে অক্সিজেন যুক্ত হওয়া, বা কোনো নেগেটিভ গ্রুপ বা কোনো হ্যালোজেন যদি যুক্ত হয় সেটা হবে জারণ। তাহলে বলো, অক্সিজেন যদি বের হয়ে যায়, যদি মুক্ত হয়ে যায়, অক্সিজেন যদি কমে যায়, সেটা হবে বিজারণ। আবার জারণ মানে কি, হাইড্রোজেন যদি হচ্ছে মুক্ত হয়ে যায়, হাইড্রোজেন যদি বের হয়ে যায়, অথবা কোনো ধনাত্মক গ্রুপ, যে কোনো ধাতু তুমি চিন্তা করো, সোডিয়াম, পটাশিয়াম, এগুলো যদি বের হয়ে যায় তাহলে সেটা হয়ে যাবে জারণ। নিশ্চয়ই বুঝতে পারতেছো, এগুলো যদি যুক্ত হয়ে যায় তাহলে সেটা কি হবে বলতো, সেটা হয়ে যাবে বিজারণ। না, সেটা কি হয়ে যাবে, বিজারণ। তাহলে এই কনসেপ্ট গুলো আমরা একটু মাথায় রাখি, তাহলে এই জিনিসটা তুমি খুব সহজে বুঝতে পারবা। আচ্ছা, তুমি এখানে অ্যালডিহাইড, অ্যালডোজের মধ্যে কি আছে বলো তো, অ্যালডোজের মধ্যে কি আছে? অ্যালডিহাইড, অ্যালডিহাইড কার্যকরী মূলক, না? আর কিটোজের মধ্যে কি আছে? কিটোন কার্যকরী মূলক, না? কিটোন বা কার্বনিল, আচ্ছা যাই হোক, ওইগুলো আমি বলতেছি না। এখন একটু চিন্তা করে দেখো, এই অ্যালডিহাইড
এটাকে জারিত করে আমি কি পাই বলতো, সমকার্বনের অ্যাসিড তৈরি করতে পারি। আর কিটোনকে রিগোরাস অক্সিডেশন, হ্যাঁ, বা তীব্র জারণ করলে আসলে কম কার্বনের অ্যাসিড পাওয়া যায়, বাট কিন্তু অ্যাসিড পাওয়া যাবে। রাইট, তুমি যদি 10 কার্বনের কিটোন নাও, 10 কার্বনের অ্যাসিড কিন্তু পাবা না। বাট 10 কার্বনের অ্যালডিহাইড নিলে জারণ করলে 10 কার্বনের অ্যাসিড পাওয়া যায়। এটা জাস্ট একটু মাথায় রাখি আর কি, ঠিক আছে? একটু বোঝো, জাস্ট একটু মাথায় রাখো। এখানে দেখো তো, অক্সিজেন ছিল একটা, এখানে হচ্ছে দুইটা। তাহলে অক্সিজেন কি হইলো বলো তো, যুক্ত হইলো, তাহলে এটা কিন্তু একটা জারণ প্রক্রিয়া। সেম এখানেও তুমি বলতে পারো ভাই, অক্সিজেন ছিল একটা, এখানে অক্সিজেন দুইটা, তার মানে এটাও কিন্তু একটা জারণ প্রক্রিয়া। তার মানে অ্যালডোস সুগার হোক অথবা কিটোস সুগার হোক, তারা কিন্তু জারিত হইতে পারে। জারিত হয়ে অ্যাসিড তৈরি করে, সেই দিকে আমি যাচ্ছি না, তারা জারিত হইতে পারে। তাহলে বলো, অ্যাসিড মানে কার্বোহাইড্রেট যদি নিজে জারিত হয়, সে অন্যকে কি করবে? বুঝো, বিষয়টা বুঝো, হ্যাঁ, পুরোটা কিন্তু বুঝতে হবে। তাহলে আমি কি বলতেছি, দেখো, কার্বোহাইড্রেট যদি নিজে জারিত হয়, হ্যাঁ, নিজে যদি জারিত হয়, তাহলে অন্যকে কি করবে? বিজারিত করবে না? অন্যকে বিজারিত করে, অন্যকে বিজারিত করে। ওকে, কেন এরকম বিষয়টা আসলো? কারণ আমরা কি বলতেছিলাম, জারণ বিজারণ এটা কিন্তু একটা যুগপৎ বিক্রিয়া। তাই তো, যেখানে জারণ হবে সেখানে অবশ্যই বিজারণ হবে। তাহলে ভাই আমি যদি বলি, এই কার্বোহাইড্রেট নিজে জারিত হয়ে গেছে, মানে কার্বোহাইড্রেটের জারণ হয়ে গেছে, তাহলে কার্বোহাইড্রেটের সাথে যে আছে তার বিজারণ হয়ে গেছে। এই বিজারণটা কার জন্য পসিবল হয়েছে বলতো? এই কার্বোহাইড্রেটের জন্যই কিন্তু পসিবল হয়েছে। তার মানে কার্বোহাইড্রেট নিজে জারিত হয়ে যাবে, কিন্তু অন্যকে বিজারিত করবে। রাইট? অর্থাৎ যাদের মধ্যে এই সিএইচ অথবা সিও গ্রুপটা আছে, তারাই কিন্তু আলটিমেটলি বিজারক শর্করা হিসেবে কাজ করতে পারে। তাদেরই কিন্তু আলটিমেটলি নিজে জারিত হয়ে অন্যকে বিজারণ করার ক্ষমতা আছে। আমার কথা কি বোঝা গেছে? তো তোমাদের বইয়ে দেখবা, অত ডেপথ যে ডেপথে যে ব্যাখ্যা করা হয় নাই, জাস্ট সুন্দর মতো কি বলছে বইয়ের ভিতরে, যাদের মধ্যে অন্তত একটি মুক্ত অ্যালডিহাইড অথবা কিটোন গ্রুপ আছে, সিএইচ অথবা সিও গ্রুপ আছে, তারাই হচ্ছে আলটিমেটলি রিডিউসিং সুগার। তাই তো? অত সুন্দর করে কিছু ব্যাখ্যা দেওয়া, অনেক কি জানি কঠিন কঠিন করে ক্ষারীয় আয়ন দিয়ে কি জানি ব্যাখ্যা বলছে। বাট আমরা মনে রাখবো কি, ব্যাখ্যাটা আমি যেভাবে বলছি, হ্যাঁ, আমাদের 9-10-এর কেমিস্ট্রি যে জ্ঞানটা ছিল সেটা দিয়ে কিন্তু আমি এখানে জিনিসটা ব্যাখ্যা করতে পারি। ওকে, আচ্ছা, এখন বিষয়টা হচ্ছে, ঠিক আছে, আমি তো থিওরি বুঝলাম, প্র্যাকটিক্যালি আমি জিনিসটা কিভাবে বুঝতে পারি, তাই না? এতক্ষণ তো আমরা থিওরি নিয়ে আলোচনা করতেছি। তোমাকে যদি ধরো হচ্ছে আমি একটা স্যাম্পল দিলাম, স্যাম্পল দিয়ে বললাম এখানে কি জারক মানে বিজারক শর্করা আছে নাকি অবিজারক শর্করা আছে, তুমি আমাকে বের করে দেখাও। তখন তোমাকে আনতে হবে দুইটা দুইটা স্পেশাল দ্রবণের কথা। ওকে, একটা হচ্ছে আমাদের বেনেডিক্ট দ্রবণ, একটা হচ্ছে বেনেডিক্ট দ্রবণ, এবং আরেকটা হচ্ছে ফেরিং দ্রবণ। ওকে, ফেরিং দ্রবণ। তোমরা কেমিস্ট্রিতে ফেরিং দ্রবণ, বেনেডিক্ট দ্রবণ এগুলো আবার পড়বা, ঠিক আছে? তো আমি অত বিস্তারিত হতে যাচ্ছি না কেমিস্ট্রির পড়া, জাস্ট আমরা বায়োলজির অ্যাসপেক্ট থেকে একটু বলার চেষ্টা করি। বেনেডিক্ট দ্রবণে মেনলি থাকবে কি বলতো, কিউপ্রিক হাইড্রোক্সাইড। ওকে, এটা কি বলো? কিউপ্রিক হাইড্রোক্সাইড। এই কিউপ্রিক হাইড্রোক্সাইডটা আলটিমেটলি রিডিউসিং সুগারের প্রভাবে জারিত হয়ে তৈরি করে কিউপ্রাস অক্সাইড। ওকে, তার মানে এখানে আমি যদি চিন্তা করি রিডিউসিং সুগার থাকে, বুঝতে পারছো? দেখো, আমাদের বিজারক শর্করা বা রিডিউসিং সুগার যদি থাকে, তাহলে রিডিউসিং সুগার কি করবে, এই কিউপ্রিক হাইড্রোক্সাইডকে রিডিউস করে কিউপ্রাস অক্সাইডে কনভার্ট করবে। আচ্ছা ভাই, আমি এখানে কেমনে বুঝবো ভাই এটা জারণ হয়েছে নাকি বিজারণ হয়েছে, তাই না? মুখস্থ জ্ঞান ছাড়া আমরা কিভাবে কেমিস্ট্রি নলেজ দিয়ে এটা বুঝতে পারি? দেখো, এটা কিন্তু সিম্পল। তুমি যদি জারণ সংখ্যা নির্ণয় করো, দেখো OH এর হচ্ছে -1, দুইটা আছে, তার মানে জিরো করার জন্য 2+ থাকা লাগবে, না? তার মানে এখানে কপার 2+, আর এখানে কত বলো, অক্সিজেন তো 2-, তাহলে টু, এটা তো 2x ধরতে হবে। তাহলে এটা কত চলে আসবে, +1, না? দেখছো? তাহলে 2+ থেকে বা +2 থেকে আমরা কোথায় চলে আসলাম, +1-এ চলে আসলাম। তাহলে কমে গেছে না? তাই তো, এই সংখ্যাটা কিন্তু কমে গেছে, +2 থেকে 1+ হয়ে গেছে। তাহলে কমে যাওয়া মানে কি বলো, বিজারণ। এই দেখো, কমে যাওয়া মানে কি বলো, কমে যাওয়া মানে হচ্ছে বিজারণ। তার মানে আমি কি বলতে পারি, এখানে আমাদের কিউপ্রিক হাইড্রোক্সাইড বিজারিত হয়ে কিউপ্রাস অক্সাইড তৈরি করলো। এই কিউপ্রাস অক্সাইডের অধক্ষেপটা কিন্তু লাল বর্ণের হয়, ঠিক আছে? এটা কিন্তু একটা সলিড সাবস্টেন্স, এটা একটা অধক্ষেপ তৈরি করে কি বর্ণের বলতো, লাল বর্ণের, লাল বর্ণের অধক্ষেপ তৈরি করে। ওকে, তো যখনই তুমি বেনেডিক্ট দ্রবণ দেওয়ার পর লাল বর্ণের এরকম অধক্ষেপ পাবা, কি বুঝবা, সেখানে রিডিউসিং সুগার আছে।
ফেলিং দ্রবণের জন্য একই কথা, যদিও ফেলিং দ্রবণটা তোমরা তৈরি করা শিখবা। ঠিক আছে, এখানে কপার সালফেট, সোডিয়াম হাইড্রোক্সাইড, রোচিলি লবণ থাকে। আমি অত জটিল করে কিছু বলতেছি না, জাস্ট তুমি একটু মাথায় রাখো। ঠিক আছে, মাথায় কি রাখবে বলো তো? এখানে হচ্ছে মেইনলি আমাদের কপার সালফেট থাকে, সোডিয়াম হাইড্রোক্সাইড বা পটাশিয়াম হাইড্রোক্সাইডও থাকতে পারে, সাথে আমাদের রোচিলি লবণ থাকে, হ্যাঁ, বা রোসিয়াল লবণও বলা যায়, রোচিলি লবণ। তোমরা কেমিস্ট্রিতে কিন্তু এটা পড়বা, এটা কিন্তু কোনো আসমানি জ্ঞান না, বই কিন্তু এসব রুচির লবণ টবণ লেখা নেই, কেমিস্ট্রির পড়া। সো এরা আলটিমেটলি নিজেদের মধ্যে বিক্রিয়া করে এই যে আমাদের কিউপ্রিক হাইড্রোক্সাইডটা আছে, এটা তৈরি করে। দেন সেটা আবার আগের মেথডে কিউপ্রাস অক্সাইডে রিডিউসড হয়ে যায়। বুঝতে পারছো? তো যারা হচ্ছে এরকম ভাবে রিডিউস করতে পারে তারাই কি হয়ে যাবে, রিডিউসিং সুগার হয়ে যাবে। ওকে, দেখো এই জিনিসটা এখানে হয়তো একটু বিস্তারিত লেখা আছে, তোমরা চাইলে এখান থেকে একটু পড়ে নিতে পারো। ঠিক আছে, বইয়ের মধ্যে বেনেডিক্ট দ্রবণটা খুব সুন্দর করে উল্লেখ করা, বাট ফেলিং দ্রবণটা, হ্যাঁ, ফেলিং দ্রবণটা অত ভালো করে উল্লেখ করা হয় নাই। ওকে, বুঝতে পারছো? তো তোমরা হচ্ছে এই নোট থেকে এই জিনিসটা আলাদা করে পড়তে পারবা। ওকে, জিনিসটা কি বোঝা গেল? আচ্ছা, নন রিডিউসিং কারা, যাদের মধ্যে এরকম তাহলে মুক্ত অ্যালডিহাইড বা কিটোন গ্রুপটা নাই, তাই না? আচ্ছা, এখন এক্সাম্পল গুলো যদি তুমি একটু এখানে পড়তে চাও, হ্যাঁ, তাহলে এখানে এক্সাম্পল কি হবে? রিডিউসিং সুগারের এক্সাম্পলের মধ্যে যত রকমের অ্যালডোজ এবং কিটোজ সুগার আছে, হ্যাঁ, মেইনলি মনোস্যাকারাইড, এরা কিন্তু রিডিউসিং হয়। নন রিডিউসিং এর মধ্যে কি আছে তোমার? এখানে সুক্রোজ ডাইস্যাকারাইডের কথা চিন্তা করতে পারো, তারপর ট্রিহ্যালোজ, এটা একটা ডাইস্যাকারাইড, বিভিন্ন পলিস্যাকারাইড, এগুলো কিন্তু হইতে পারে। হ্যাঁ হ্যাঁ। সো এখানে আবার কিছু ব্যাখ্যা দেওয়া আছে, অক্সিন ব্রিজের কথা এখানে অল্প করে লেখা আছে, বাট এগুলো এখন আমরা বুঝবো না, যখন বোঝা শুরু করব তখন আবার এগুলা ক্লিয়ার হয়ে যাবে। ওকে, সো এগুলা মোটামুটি আমাদের পড়া হয়ে গেছে। এবার চলে আসো হচ্ছে, আমরা কিন্তু এখনো ক্লাসিফিকেশনের মধ্যেই ছিলাম, এরপর চলে আসো আমাদের ইম্পর্টেন্ট যে ক্লাসিফিকেশন, সেটা হচ্ছে রাসায়নিক গঠন অণুর ভিত্তিতে। রাসায়নিক গঠন অণুর ভিত্তিতে আমরা কার্বোহাইড্রেটকে চারটা ভাগে ভাগ করতে পারি। ঠিক আছে, মনোস্যাকারাইড, ডাইস্যাকারাইড, অলিগোস্যাকারাইড এবং পলিস্যাকারাইড। সো আজকের ক্লাসে ইনশাল্লাহ আমরা মনোস্যাকারাইডটা কমপ্লিট করার চেষ্টা করব, দেখা যাক কমপ্লিট হয় কিনা। সো আসো, সো এবার আমাকে বলো ভাই, মনো মানে কি বোঝায়? তাই তো, মনো মানে কিন্তু এক বোঝায় না, ওয়ান বোঝায়। তোমার যেখানে স্যাকারাইড অণু একটা, এরকম না? স্যাকারাইড শব্দটা বা স্যাকারিন থেকে আসে, দেখো নিচে লিখে রাখছি, স্যাকারাইড শব্দটা স্যাকারিন থেকে আসে, যার মানে কি সুগার বা চিনি। অর্থাৎ এখানে মিললে আমরা বিভিন্ন কার্বোহাইড্রেট ইউনিটকে বুঝতে পারতেছি, যেখানে কার্বোহাইড্রেটের জাস্ট একটা ইউনিট আছে, তারা কি বলো? তারা হচ্ছে মনোস্যাকারাইড। তারা কি? মনোস্যাকারাইড। যেখানে দুইটা ইউনিট আছে তারা কি হবে বলো? ডাইস্যাকারাইড। যদি কয়েকটা ইউনিট থাকে সেটা হয়ে যাবে অলিগোস্যাকারাইড। অলিগো মানে কি? এ ফিউ বা কয়েকটা, 3 থেকে 10টা এখানে ইউনিট থাকতে পারে। আর যদি 10টার বেশি থাকে সেটা হয়ে যাবে পলিস্যাকারাইড। পলি মানে অনেকগুলা, এটা এক ধরনের পলিমার যৌগ। সো আমাদের আজকের আলোচনাটা ইনশাআল্লাহ আমরা মনোস্যাকারাইডের মধ্যেই কনফাইন রাখার চেষ্টা করব। দেখো, মনোস্যাকারাইড কারা? যাদেরকে ভাঙলে আমি আর কোনো সরল কার্বোহাইড্রেট একক পাবো না, তাই তো, মানে কার্বোহাইড্রেটের লোয়েস্ট যেটা সেটাই হচ্ছে মনোস্যাকারাইড, তাই না? দেখো, কার্বোহাইড্রেট তৈরির গাঠনিক এককই হচ্ছে মনোস্যাকারাইড। ওকে, বুঝতে পারছো? আচ্ছা, দেখো এই যে এখানে ডেফিনেশনে কি, সিএইচও এবং সিও যুক্ত কি হবে, একাধিক ওএইচ এখানে থাকবে, এগুলো আলাদা করে পড়ার কিছু নাই। এবং দেখো এটা সাধারণ সংকেত কি হবে? CH2ON। ওকে, CH2ON। এটা কিন্তু একটু ইম্পর্টেন্ট আছে, আমরা এখনই আলোচনা করার চেষ্টা করব যে কেন ভাই CH2ON এর তাৎপর্যটা কি। হ্যাঁ, আচ্ছা এখনই বলে দিই। তা আমি কি বলতেছি বলতো, সাধারণ সংকেতটা কি? কমন ফর্মুলা বা জেনারেল ফর্মুলা, সাধারণ সংকেত, সেটা কত আসবে? CH2ON। এখন আমাদের প্রশ্ন হচ্ছে ভাই এই এনটা কি, না? এখন দেখো এই ভিতরের জিনিসটা তো আমরা হচ্ছে অবভিয়াসলি ডেফিনেশন থেকে পড়ছিলাম, না? কার্বন একটা, হাইড্রোজেন দুটো, অক্সিজেন একটা, 1 to 1। আচ্ছা ঠিক আছে, এই এনটা কি? এই এনটা হচ্ছে মনোস্যাকারাইডের কার্বন সংখ্যা। বলো, সাধারণ সংকেত কার? নিশ্চয়ই মনোস্যাকারাইডের, না? মনোস্যাকারাইড। এখন আমরা কি বলতেছিলাম? মনোস্যাকারাইডকে ভাঙলে আমি অন্য কোনো কার্বোহাইড্রেট অণু পাবো না। বাট এই মানে তার মানে এই না যে মনোস্যাকারাইডের মধ্যে কার্বন সংখ্যা আমি নির্দিষ্ট করে দিলাম, না। মনোস্যাকারাইডের মধ্যে 3 থেকে 10টা কার্বন থাকতে পারে, 3 থেকে 10টা কার্বন থাকতে পারে। বুঝতে পারছো? সেই কার্বন সংখ্যাগুলো কিন্তু আমি এই এন দিয়ে ডিনোট করি, তাহলে এন এর মান কি হইতে পারে? 3 থেকে 10-এর মধ্যে যে কোনো সংখ্যাই হইতে পারে। বুঝতে পারছো? আচ্ছা, এবার আমরা তাহলে দেখার চেষ্টা করি 3 হলে কত হবে, বিষয়টা কিরকম হবে, 4 হলে কিরকম হবে, তাই না? একটা একটা করে বোঝার চেষ্টা করি। তো আমি যদি এখানে 3 বসাই দেই, তাহলে আমাদের সাধারণ সংকেতটা কিরকম চলে আসে বলতো? C3
H6O3, না, C3H6O3। এই সংকেতের আমরা দুই রকমের মনোস্যাকারাইড পাইতে পারি। হুম এই সংকেতের আমরা দুই রকমের মনোস্যাকারাইড পাইতে পারি। তা একটা হবে আমাদের অ্যালডোস, একটা হবে আমাদের অ্যালডোস, এবং আরেকটা হবে আমাদের কিটোস। অ্যালডোজ একটা হবে, কিটোজ একটা হবে। সো অ্যালডোজের মধ্যে কি আছে? গ্লিসারালডিহাইড, গ্লিসারালডিহাইড। কিটোজের মধ্যে কি আছে বলতো? ডাইহাইড্রোক্সি অ্যাসিটন। হ্যাঁ, ডাইহাইড্রোক্সি অ্যাসিটন, বুঝছো? হ্যাঁ, সো এগুলো আমরা এক্সপ্লেন করব, কোনো সমস্যা নেই। আগে তোমাদের একটু ছকটা করে দিই আমি, ছকটা করলে তোমাদের জন্য ইজিয়ার হবে, তাই তো? ইজিয়ার হবে। আচ্ছা, এবার চলে আসো হচ্ছে 4। তাহলে এখানে 4 বসাও, এনের জায়গায় তাহলে কত আসবে? C4, হাইড্রোজেন হয়ে যাবে ডাবল O4, তাই না? এখন এখানে অ্যালডোজের মধ্যে কি আছে বলো? অ্যালডোজের মধ্যে আছে এরিথ্রোস, এরিথ্রোস, এবং কিটোজের মধ্যে আছে এরিথ্রোলোস, এরিথ্রোলোস। ওকে, ঠিক আছে। এবার তুমি যদি আসো, যদি 5 হয়, তখন তুমি এখানে কি দেখতে পারবা? C5H10O5। এখানে অ্যালডোজের মধ্যে তুমি পাবা হচ্ছে রাইবোস, হ্যাঁ, রাইবোস, তারপর ধরো জাইলোজ আছে। আমি জাস্ট একটা একটা করে এক্সাম্পল দেখাই। আর এখানে একটা স্পেশাল মেনশন আছে কি? ডিঅক্সিরাইবোস। হ্যাঁ, ডিঅক্সিরাইবোস, ডিঅক্সিরাইবোস। ডিঅক্সিরাইবোসে কিন্তু একটা অক্সিজেন কম, একটু মাথায় রাখি। তুমি যদি এখানে কিটোজের ক্ষেত্রে আসো, রাইবোলোস, রাইবোলোস, হ্যাঁ, আরো আছে, জাইলোলোজও আছে, আমি ওটা বলতেছি না। আচ্ছা, যদি এখন আমি 6 কার্বন চিন্তা করি, তাহলে এই সংকেতটা কিরকম আসবে বলো? C6H12O6, না? তাহলে দেখো এখানে 6টা কার্বনের অ্যালডোস কি হতে পারে? সেটা হতে পারে তোমার গ্লুকোজ। আর কিটোজ কি হতে পারে? ফ্রুক্টোজ। ওকে, ফ্রুক্টোজ। আরো আছে, গ্লুকোজ আর এখানে তোমার ম্যানোজ হতে পারে, গ্যালাক্টোজও হতে পারে, বাট আমরা অত কিছু এখানে দেখতেছি না। আর কি? 7 কার্বন, যদিও 6 কার্বন পর্যন্ত পড়লেই হয়, বইয়ের মধ্যে 7 কার্বন আছে, তো 7 কার্বন আমি লিখে দিই C7H14O7। সো এখানে কে আছে বলো? এখানে তোমার 7 কার্বনের মধ্যে আছে তোমার সেডোহেপ্টোস, না? সেডোহেপ্টোস। আর কিটোজের মধ্যে আছে সেডোহেপ্টোলোস। হ্যাঁ, সেডোহেপ্টোলোস। ওকে, বানানটা একটু তোমরা দেখে নিও গুগল থেকে। সো বইয়ের মধ্যে একটু ভুল লেখা, সেটা কি? সেডোহেপ্টোলোসকে ওরা হচ্ছে অ্যালডোসটা বলছে, বাট না, সেডোহেপ্টোস কিন্তু একটা কিটোজ সুগার হবে। হ্যাঁ, এটা কিটোজ সুগার হবে। আর সেডোহেপ্টোস এটা হচ্ছে একটা অ্যালডোস সুগার। সো আমি আমার নোটে কারেকশন করে দিচ্ছি, তোমরা বই থেকে ওটা কারেকশন করে নিও। ওকে, সো আশা করি আমরা এখানে একটা সামারি মনে হয় বুঝলাম, না? মোটামুটি একটা সামারি বোঝার চেষ্টা করলাম। এইবার আসো আমরা একটু গাঠনিক সংকেতগুলো বোঝার চেষ্টা করি। প্রথমে আসো হচ্ছে আমরা এটা দেখবো। প্রথমে কাকে দেখবো দেখো? এই যে 3 কার্বন যদি হয়, তাহলে সেই গ্লিসারল ডিহাইডটা কিরকম হতে পারে, সেই ডাইহাইড্রোক্সি অ্যাসিটোনটা কিরকম হতে পারে, সেটা একটু দেখার চেষ্টা করি। তো প্রথম কথা কি মাথায় রাখবো? আমরা কার্বোহাইড্রেটের কাজের মধ্যে কি দেখছি? কার্বন কাঠামো তৈরি করে, কার্বন স্কেলিটন তৈরি করে। সো সেই কার্বন স্কেলিটন গুলো আমরা এখানে আঁকার চেষ্টা করব, ঠিক আছে? তো কার্বন স্কেলিটন বলতে কি বোঝায়? কার্বন গুলা কি করবে? শিকল তৈরি করবে। আমাদের স্কেলিটনে কি আছে? তীর দ্বারা আছে না মেরুদণ্ড? মেরুদণ্ডে অস্থি গুলা বা বোনস গুলা কিন্তু একটা পর একটা, হ্যাঁ, পরপর যুক্ত থাকে, হ্যাঁ, একটা পর একটা পরপর এরকম ভাবে যুক্ত থাকে। তো এখানেও কিন্তু ঠিক একই রকম ভাবে কার্বন গুলো একটার পর আরেকটা যুক্ত থাকবে, ঠিক আছে? আচ্ছা, এখন এখানে একটু বোঝো যে প্রথমে আমি কি আঁকলাম? প্রথমে আমি আঁকতে চাচ্ছি আমাদের 3 কার্বনের অ্যালডোস, বুঝো? হ্যাঁ, অ্যালডোস বাট 3 কার্বন, তাই তখন আমি সেটাকে কি বলবো? অ্যালডোট্রায়োস। তো গ্লিসারলডিহাইড হচ্ছে একটা অ্যালডোট্রায়োস, নামের মধ্যে আছে অ্যালডোস প্লাস ট্রায়োস, অ্যালডোট্রায়োস। তাহলে এটা কি হয়ে যাবে বলো? ডাইহাইড্রোক্সি অ্যাসিটোনটা কিটোট্রায়োস। তো প্রথমে ধরো আমি অ্যালডোট্রায়োসটা আঁকতে চাচ্ছি, 3টা কার্বন থাকবে, এবং কি বলতেছি? অ্যালডো মানে সিএচও গ্রুপটাও আছে। এই সিএচও গ্রুপ তুমি কোথায় বসাবা? অলওয়েজ প্রথম কার্বনে বসাবা। এই যে এভাবে তুমি বসাই দিলা, সরাসরি তুমি এখানে সিএচও লিখতে পারো, কোনো সমস্যা নাই, আমরা হাত দিয়ে বোঝার চেষ্টা করতেছি।
সব সময় লাস্টের কার্বনটাকে তুমি কি করবা, CH2OH বানাই দিবা, CH2OH তুমি বানাই দিবা। তুমি চাইলে এই জিনিসটাকে এইভাবে লিখতে পারো। হ্যাঁ, এইভাবে তুমি লিখতে পারো, রাইট। যেমন ধরো হচ্ছে এখানে হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন, আর এখানে OH। তুমি চাইলে এইভাবে লিখতে পারো, বাট এটা যেহেতু নির্দিষ্ট করাই আছে ভাই সবসময় এটা CH2OH হবে, তো আমি এটাকে এইভাবে লিখতে পারি। এটা কোনো বিষয় না, তুমি তোমার মতো করে লিখতে পারো, কোনো সমস্যা নেই। এই দুটা কার্বন বাদে যতগুলা কার্বন থাকবে তাতে ডান দিকে OH বসাবা, বাম দিকে হাইড্রোজেন বসাবা। ঠিক আছে, কি কি বললাম বলো তো? ডান দিকে OH বসাবা, ডান দিকে OH বসাবা, বাম দিকে হাইড্রোজেন বসাবা, তাই না? আচ্ছা, এইভাবে করলে তোমার কি হয়ে গেল, অ্যালডো ট্রায়োসটা হয়ে গেল। হুম, এটা কি হয়ে গেল বলো তো, অ্যালডো ট্রায়োস। এই যেগুলোর নাম কি বলো, গ্লিসারলডিহাইড, গ্লিসারলডিহাইড। ওকে। আচ্ছা, তাহলে এখন আমাকে বলো, যদি আমি ডাইহাইড্রোক্সি অ্যাসিটোন লিখতে চাই, তাহলে কি হবে? নিশ্চয়ই আমাকে প্রথমে কার্বনের শিট দ্বারা কার্বনের ব্যাকবোনটা তৈরি করতে হবে। আচ্ছা, এবার এটাকে কি বলতেছিলাম, কিটো ট্রায়োস, মানে কার্যকরী মূলক হিসেবে CO থাকবে। একটু বোঝো ভাইয়া, COর কিন্তু দুইটা হাত। হ্যাঁ, COর কয়টা হাত বলো তো? COর কিন্তু দুইটা হাত। তুমি যদি এখানেও দেখার চেষ্টা করো, দেখছো বাম দিকে একটা হাত, ডান দিকে একটা হাত, না? বাম দিকে একটা, ডান দিকে একটা। সো এই দুইটা হাত কিন্তু আমাকে কি করতে হবে, দেখাইতে হবে। আমি যদি প্রথম কার্বনে ধরো CO বানাই দিলাম, তাহলে তো আমার এখানে কি থাকবে, এখানে তো আরেকটা হাত ফাঁকা থাকবে, তাই না? সেখানে কি বসবে? তার মানে নিশ্চয়ই এটা এখানে ভুল আছে। ভুলটা কি? ভুলটা হচ্ছে CO কে আমি কখনোই প্রথম কার্বনে বসাইতে পারবো না। CO অলওয়েজ হচ্ছে দ্বিতীয় কার্বনে বসবে। তুমি কিটো ট্রায়োজে কার্যকরী মূলকটা কই থাকবে? দ্বিতীয় কার্বনে। অ্যালডো অ্যালডোস সুগারে প্রথম কার্বনে থাকে, কিটোস সুগারে দ্বিতীয় কার্বনে থাকে, কথা শেষ। এরপর তুমি কি করবা, দ্বিতীয় কার্বনে বসার পরে তুমি অলওয়েজ কিটোজের ক্ষেত্রে প্রথমটাকেও CH2OH বানাবা, শেষেরটাকেও তুমি CH2OH বানাবা। বুঝছো বুঝছো? তাহলে হয়ে গেল কি বলো, ডাই হাইড্রক্সি, ডাইহাইড্রক্সি অ্যাসিটোন, ডাইহাইড্রক্সি অ্যাসিটোন হয়ে গেল। বিষয়টা কি বোঝা গেছে? আশা করি বুঝলাম। এরপর যদি কোনো কার্বন অবশিষ্ট থাকে, তাহলে ঠিক আগের মেথডে তুমি ডান দিকে OH, বাম দিকে হাইড্রোজেন বসাবা। এখানে যেহেতু অবশিষ্ট নাই, সো আমাদের বসানোর প্রয়োজন নাই। হয়ে গেল তাহলে আমাদের ট্রায়োস। এবার চলে আসছে হচ্ছে আমরা একটু টেট্রোসটা দেখি। টেট্রোসও ঠিক আগের মতোই। তুমি এখানে কি করবা বলতো, কার্বনের একটা ব্যাকবোন তৈরি করে ফেলবা, শিট দ্বারা তৈরি করলা, রাইট। যেহেতু আমরা প্রথম হচ্ছে অ্যালডো ট্রায়োস, অ্যালডো টেট্রোস থাকবো, 4 কার্বনের অ্যালডিহাইড সুগার। সো এটা এরকম হইলো, তাই তো? এবং লাস্টে আমরা কি করব, CH2OH বানাবো, CH2OH বানাবো। মধ্যবর্তী কার্বন গুলার ক্ষেত্রে কি করা যায় বলো? ডান দিকে OH, ডান দিকে OH, আর বাম দিকে H, না? বাম দিকে H। হয়ে গেল কি বলো, হয়ে গেল এটাকেই অ্যালডোটেট্রোস। এটাকে আমরা কি বলতেছিলাম, এরিথ্রোস, এরিথ্রোস। আচ্ছা, এবার আসো হচ্ছে আমরা যদি এরিথ্রুলোস আঁকতে চাই, হ্যাঁ, কিটোটেট্রোস যদি আমি আঁকতে চাই, তাহলে কি আসবে বলো? আমরা কি বলছিলাম, কিটোস হলো অলওয়েজ দ্বিতীয় কার্বনে আমি CO বানাবো, না? দ্বিতীয় কার্বনে CO বানাবো। এরপর কি প্রথমটাকে আমি CH2OH বসাই দিব, লাস্টেরটাকে আমি কি করব, CH2OH বসাই দিব, ঠিক আছে? আর যদি কোনো কার্বন অবশিষ্ট থাকে, সেখানে আমি কি করব, ঠিক আগের মতোই অ্যালডোজে যা করছিলাম, ডান দিকে OH, বাম দিকে H, এই কাজটা আমরা করবো। এখানে নতুন কিছু করার নাই। ওকে, তাহলে এটা কি হয়ে গেল বলো, এরিথ্রুলোস, এরিথ্রুলোস। আচ্ছা, বিষয়টা কি বোঝা গেছে বলো তো? একদম সিম্পল না? আচ্ছা, যেহেতু সিম্পল, সো এগুলো এখানে আর কষ্ট করে পড়ার কিছু নেই। ঝামেলা এখন থেকে শুরু হবে, ঠিক আছে? পেন্টোজ থেকে শুরু হবে। তো বলো, পেন্টোজে কতগুলা কার্বন আছে? 5টা, না? 5টা। ঠিক আছে, আমি 5টা কার্বন আঁকলাম। ওকে, যেহেতু এটা আমরা প্রথমে বলবো কি অ্যালডো পেন্টোজ, সো প্রথম কার্বনটা এখানে CHO হয়ে যাবে। আমরা সবসময় CHOটাকে এভাবে লিখবো, ডাবল বন্ড দিয়ে অক্সিজেন, আর একটা হাত দিয়ে হাইড্রোজেন। লাস্টেরটাকে আমি CH2OH বানাই দিলাম, ঠিক আছে? আর এখন আমি কি করবো বলতো, এই যে OH গুলাকে আমি ডান দিকে দিব, OH গুলাকে আমি ডান দিকে দিব, আর হাইড্রোজেন গুলাকে আমি বাম দিকে দিব। হুম, হাইড্রোজেন গুলাকে আমি বাম দিকে দিব। আচ্ছা, দিয়ে নেই। তাহলে হয়ে গেল কি বলতো, অ্যালডোপেন্টোস, না? এটার নাম হচ্ছে রাইবোস। এটার নাম কি বলো, রাইবোস। আচ্ছা, রাইবোসে আসার পর একটা মজার বিষয় চলে আসলো, সেটা কি? সেটা হচ্ছে ডি এবং এল।
আমরা কি পড়ছিলাম কার্বোহাইড্রেট পড়ার সময় বৈশিষ্ট্যের মধ্যে দেখছিলাম এরা কি হয়, আলোক সক্রিয় সমাণু হয় না, অপটিক্যাল আইসোমারিজম দেখায়। এই জিনিসটা আসলে কি? সো এখানে একটু মাথায় রাখবা, এই যে আমরা যে রাইবোজের কথা বললাম, তুমি যে আগের যৌগগুলোর কথা যদি একটু চিন্তা করো, সেখানেও কিন্তু এই কথাটা প্রযোজ্য। সেটা কি? সেটা হচ্ছে মনোস্যাকারাইড গুলো সাধারণত কি হয়, অপটিক্যাল আইসোমার হয়। এটা কিন্তু আগের গুলোর ক্ষেত্রে প্রযোজ্য, বাট আমরা ধরো আগে অত বেশি ডিএল অত বেশি পড়ি না, আমরা রাইবোজ থেকেই পড়ি। এখানে কি দেখা যায় বলতো, অপটিক্যাল আইসোমারিজম। অপটিক্যাল আইসোমারিজম, অপটিক্যাল আইসোমারিজম বিষয়টা কিরকম তোমাকে মাথায় রাখতে হবে। আলোক সক্রিয় সমানতা বলতে কি বোঝায় সেটা আগে যা তুমি জানো। সেটা হচ্ছে আলোর আলোর দিককে আমি যদি ঘুরাইতে পারি, হুম নড়াইতে পারি, সেটা হবে আমাদের আলোক সক্রিয় সমানতা। ধরো তোমার কাছে একটা দ্রবণ আছে, ওকে, এই ধরো একটা দ্রবণ আছে, এই দ্রবণের মধ্যে একটা যৌগ আছে, কি যৌগ তুমি জানো না। এবার তুমি আমাকে একটু বলো, যদি তুমি এখানে আলোকে আলোকে তুমি যদি এখানে সোজা পাস করতে দাও, তাহলে তোমার এক্সপেকটেশন কি থাকবে, সেটা হচ্ছে সোজা বের হয়ে যাবে। কারণ ভাই যে সাইন আই বাই সাইন আর, তাই না, প্রতিসরণের কিছু নিয়ম আছে তোমরা জানো না। তো আমি যদি 0 ডিগ্রি কোণে একদম অভিলম্ব বরাবর আলোটাকে ফেলি, তাহলে সাইন আই এখানে সাইন 0 হয়ে যাবে, তাহলে সাইন আর এখানে তো নিশ্চয়ই 0ই আসবে। রাইট, বিষয়টা মনে হয় এরকমই না? আচ্ছা, যদি আমি ফিজিক্স একটু কাঁচা আছি, হ্যাঁ, ঠিক আছে, এগুলো তো ফিজিক্সের জিনিস, যদি আমি জিনিসটা ঠিকভাবে বুঝাইতে না পারি, তাহলে এভাবে তুমি জাস্ট মাথায় রাখো, আমাদের কমন সেন্স কি বলে, যদি আমি একটা দ্রবণের উপরে এরকম সোজা পথে আলো ফেলি, এরকম সোজা পথে যদি আলো ফেলি, সেটা কিন্তু একদম সোজাই বের হয়ে যাবে। এটা এরকম তো আমাদের এক্সপেকটেশন। বাট যদি দ্রবণের ভেতরে আমাদের কোনো আলো সক্রিয় সমাণু থাকে, তাহলে কিন্তু সেটা সোজা পথে বের হয়ে যায় না। সেটা হয় আইদার বাম দিকে সরে যায়, রাইট, অথবা সেটা ডান দিকে সরে যেতে পারে। বাম দিকে সরে গেলে সেটাকে আমরা হচ্ছে এল সমাণু বলি, রাইট, এটা হবে কি এল সমাণু। আর ডান দিকে সরে গেলে সেটাকে আমরা হচ্ছে ডি সমাণু বলি। ওকে, প্লাসটিতে থিটা দিয়ে রিপ্রেজেন্ট করা হয়, এটা হয়ে যাবে কি ডি সমাণু। ওকে, এইটা হচ্ছে বেসিক কথা। এখন সব যৌগ কি এরকম ডি আর এল হবে? না, সব যৌগ কিন্তু হয় না, মনোস্যাকারাইড গুলো কমনলি হয়ে থাকে। মানে আমি যদি বায়োকেমিস্ট্রির মধ্যে যদি থাকি, এখন মনোস্যাকারাইড গুলো আসলে কিভাবে হয়, তাই না, বা আমি কিভাবে বুঝতে পারি কোনটা ডি কোনটা এল? একদম সিম্পলি মাথায় রাখবা, আমাদের দূরবর্তী যে কাইরাল কার্বন, দূরবর্তী যে কাইরাল কেন্দ্র বা কাইরাল কার্বন, সেই ক্ষেত্রে তার ডান দিকে যদি ওএস থাকে সেটা ডি হয়ে যাবে, বাম দিকে ওএস হলে এল। তাহলে আবার সমস্যা হলো ভাই, কাইরাল কার্বন জিনিসটা কি? এটা কথাটা মাথায় রাখো, যে অপটিক্যাল আইসোমারিজম কারা দেখায়, যাদের মধ্যে কাইরাল কার্বন থাকবে বা কাইরাল কেন্দ্র থাকে। কাইরাল কেন্দ্র বা অপ্রতিসম কার্বন, কাইরাল কেন্দ্র বা অপ্রতিসম কার্বন। কারা এই অপ্রতিসম কার্বন? যেসব কার্বনের 4 হাতে 4টা ভিন্ন জিনিস থাকে, যেসব কার্বনের 4 হাতে 4টা ভিন্ন জিনিস থাকে, তারাই হচ্ছে কাইরাল কেন্দ্র বা অপ্রতিসম কার্বন। তুমি চিন্তা করে যদি দেখো, যে প্রথম যে কার্বনটা আছে, দেখো তো ওর 2টা হাত কিন্তু অক্সিজেন ধরতে ইউজ হয়ে গেল। ওর 2টা হাত কি হয়ে গেল, অক্সিজেন ধরতে ইউজ হয়ে গেল। তাহলে এখানে তো 4টা হাতে 4টা ভিন্ন জিনিস হওয়ার প্রশ্নই ওঠে না, তাই না? তো এটা কিন্তু কাইরাল কেন্দ্র হবে না। তুমি যদি দ্বিতীয় কার্বনটার দিকে একটু তাকাও, তাহলে দেখো তো ওর উপরের দিকে আছে সিএইচও, বাম দিকে আছে কি হাইড্রোজেন, ডান দিকে আছে ওএইচ, এবং নিচের দিকে আছে এই পুরো গ্রুপটা, তাহলে 4টা হাতে 4টা ভিন্ন জিনিস হইলো না? রাইট, অবশ্যই হইলো। হ্যাঁ, রাইট, বড় ছোট ডাজেন্ট ম্যাটার। তুমি বলতে পারো ভাই হাইড্রোজেন তো কত ছোট আর এটা তো কত বড়, না, ওগুলো ম্যাটার করে না। 4টা হাতে 4টা ভিন্ন জিনিস থাকলো কিনা, যেহেতু এখানে আছে, তাহলে এখানে কি পাওয়া যাবে বলো, কাইরাল কেন্দ্র পাওয়া যাবে। যদি অ্যাটলিস্ট একটা কাইরাল কেন্দ্র পাওয়া যায়, তাইলে ওই যৌগটা কি হবে, আলোক সক্রিয় হয়ে যাবে। ঠিক আছে, তাহলে রাইবোজ একটা আলোক সক্রিয় যৌগ। এটুকু আমি কনফার্ম হইলাম, তাই না? এখানেও কিন্তু আমি আলোক সক্রিয় যৌগ পাই, তাই না? এই যে দেখো, এখানে কিন্তু কাইরাল কেন্দ্র আছে, নাই কিন্তু বিষয়টা এরকম না, এখানেও কিন্তু কাইরাল কেন্দ্রগুলো আছে। ঠিক আছে, তো এখানেও কিন্তু আমরা অপটিক্যাল আইসোমারিজম পাবো। বুঝতে পারছো? এখন আমার প্রশ্ন হচ্ছে যে ডি কোনটা আর এল কোনটা? ঠিক আছে, আমার ডি কোনটা এবং এল কোনটা? আমি কি বলতেছিলাম, আমরা বলতেছিলাম কার্যকরী মূলক থেকে দূরবর্তী যে কাইরাল কেন্দ্র, তার ওএসটা কোথায় আছে সেই দিকে আমি তাকাই, একটু বোঝো। এই যুক্তিতে এটাও নিশ্চয়ই কাইরাল কেন্দ্র, না? এটাও নিশ্চয়ই কাইরাল কেন্দ্র, রাইট? আচ্ছা বলো তো, এটাকে কাইরাল কেন্দ্র হবে? না, কেন? কারণ সে কিন্তু 2টা হাইড্রোজেনকে ধরছে, 2 হাত দিয়ে 2টা হাইড্রোজেনকে ধরছে, সেম সেম হয়ে গেল না? আমার তো 4টা ভিন্ন ভিন্ন জিনিস লাগবে, এখানে তো 4টা ভিন্ন ভিন্ন জিনিস নাই। আছে কি? নাই তো। তাহলে এইটা কিন্তু কাইরাল কেন্দ্র হবে না, সো আমি ওকে কাইরাল কেন্দ্র চিন্তা করব না।
এখন যা আবার চলে আসো ভাই ডেফিনেশনে। কি বলতেছিলাম? কার্যকরী মূলক থেকে সবচেয়ে দূরবর্তী আমি কাইরাল কেন্দ্র দেখবো। বিষয়টা এরকম না কিন্তু সবচেয়ে দূরবর্তী কার্বন, না না না, সবচেয়ে দূরবর্তী কাইরাল কেন্দ্র আমি দেখবো। ঠিক আছে, তাহলে ও কি হয়ে যাবে? ও হয়ে যাবে কার্যকরী মূলক থেকে, তোমার নোট ডাউন করে ফেলতে পারো, কার্যকরী মূলক থেকে দূরবর্তী কাইরাল কেন্দ্র, দূরবর্তী কাইরাল কেন্দ্র, কার্যকরী মূলক থেকে সবচেয়ে দূরবর্তী কাইরাল কেন্দ্র। ওকে, ওর ওয়েজটা কোথায় আছে সেইটাই কিন্তু মেইনলি আমি দেখি। ওকে, ওর ওয়েজটা কই আছে সেটা আমি দেখার চেষ্টা করবো। দেখো তো, ওর ওয়েজটা কই আছে বলো? ডান দিকে। ডান দিকে হইলে কিন্তু ডি সমাণু, তাহলে এটা কি হয়ে গেল বলো? এটা কিন্তু একটা ডি রাইবোস। বুঝতে পারছো? এটা কি বলো? একটা ডি রাইবোস। এবার আমাকে বলো, যদি সেটা বাম দিকে হয়ে যেত, এখানে ওয়েজটা যদি এই বাম দিকে চলে আসতো, তাহলে সেটা কি হয়ে যেত? এল সমান হয়ে যেত না? এল সমান হয়ে যেত। তো তুমি একটু ডি রাইবোসটাই বা ডি সমাণুগুলো ভালো করে আঁকার চেষ্টা করবা। কারণ হচ্ছে আমাদের বডিতে, হ্যাঁ, প্রাণীদেহ বা উদ্ভিদে কিন্তু এল সমাণুগুলো অত বেশি পাওয়া যায় না। হ্যাঁ, এল সমাণুর উপর কাজ করার মতো এনজাইম আমাদের বডিতে নাই। এই জন্য এল সমাণুগুলো অত কমনলি পাওয়া যায় না। বিষয়টা কি ক্লিয়ার? আমরা কি বিষয়টা বুঝতে পারছি? আশা করি জিনিসটা আমাদের ক্লিয়ার। তাহলে আমরা ডি রাইবোস বুঝলাম, বা রাইবোস আমরা বুঝতে পারছি। এইবার চলে এসো ভাই, ডিঅক্সি রাইবোস এই জিনিসটা আসলে কি? এটা তুমি বুঝলাম না, এখনো কিন্তু আমরা অ্যালডোপেন্টোজের মধ্যে আছি। রাইবোজ অ্যালডোপেন্টোজ, আবার ডিঅক্সি রাইবোজ এটাও কিন্তু একটা অ্যালডোপেন্টোজ। এটাও কিন্তু একটা অ্যালডোপেন্টোজ, মানে 5 কার্বনের অ্যালডোজ সুগার। রাইট, তার মানে প্রথম কার্বনে কি আসবে বলো? এরকম সিএইচও আসবে, তাই তো? রাইট, বুঝতে পারছো? তারপর দেখো হচ্ছে লাস্টের কার্বনে কি আসবে? CH2OH আসবে, তাই না? আর বাকি কার্বন গুলো কি আসবে? ডান দিকে OH, বাম দিকে এইচ, এরকমই তো না? ডান দিকে OH, ডান দিকে OH, আর বাম দিকে এইচ। বাট একটু কথাটা মাথায় রাখবা, এটা কিন্তু ডিঅক্সিরাইবোস। ওকে, ডিঅক্সিরাইবোস, ডিঅক্সিরাইবোস। তো ডিঅক্সি মানে কি? একটু খেয়াল করে দেখো, ডিঅক্সি শব্দটা মানে কি? ডি মানে অনুপস্থিত, নেই। কি নেই বলো তো? অক্সিজেন নেই। তার মানে এখানে কিন্তু একটা অক্সিজেন মিসিং থাকবে, বুঝো? রাইবোজ হচ্ছে C5H10O5, হ্যাঁ, C5H10O5। আর ডিঅক্সি রাইবোজ হচ্ছে C5H10O4, মানে একটা অক্সিজেন কম। কোন জায়গার অক্সিজেনটা কম বলো তো? দ্বিতীয় কার্বনে যে ওএইচটা আছে সেই জায়গায় ওএইচ নাই, সেখানে আসলে হাইড্রোজেন আছে। তাহলে এই দ্বিতীয় কার্বনে কিন্তু একটা অক্সিজেন কম থাকে। হুম, এই জন্য এই যৌগটার নাম কি হয়ে গেল বলো? ডিঅক্সিরাইবোজ হয়ে গেল। ঠিক আছে। হ্যাঁ, ডিঅক্সিরাইবোজের ক্ষেত্রে তুমি লাস্টের আগের কার্বনটা মানে সর্বশেষ কাইরাল কেন্দ্র দেখো, ডান দিকে থাকলে ডি, বাম দিকে থাকলে এল, ওগুলো আমরা জানি। ওগুলো আমাদের কনসার্নের বিষয় না, জাস্ট তুমি মাথায় রাখবা ডিঅক্সিরাইবোজে কি হবে? 2 নাম্বার কার্বনে একটা অক্সিজেন কম থাকবে। ওকে, বিষয়টা কি বোঝা গেছে? তো আশা করি আমরা এই বিষয়টা বুঝতে পারছি। আচ্ছা, এবার আমি যদি তোমাকে রাইবোলোজটাও দেখাই, তাই না? রাইবোজ তো দেখলো অনেক, রাইবোজ তো কম দেখো না, এবার আসলে একটু রাইবোলোজটাও তোমাদের একটু দেখায় নি। আচ্ছা, সো এটাকে আমরা ধরো এখানে রাখলাম, এদিকে ধরো হচ্ছে আমরা এখন রাইবোলোজটা দেখে ফেলি। তো রাইবোলোজ নিয়ে আসলে আলাদা করে কোনো কথা বা এক্সট্রা কথা আমি বলবো না, জাস্ট আমি তোমাদের গঠনটা আঁকা একটু শিখাই দিই। এই যে আমাদের 5টা কার্বন, 2 নম্বরের কার্যকরীমূলক, প্রথমটাও CH2OH, লাস্টেরটাও কিন্তু CH2OH। ওকে, আচ্ছা, এবার বলো লাস্টে আমরা কি করতেছিলাম? ওএইচ গুলাকে আমি ডান দিকে বসাচ্ছিলাম, ওএইচ গুলাকে আমি ডান দিকে বসাচ্ছিলাম, আর হাইড্রোজেন গুলাকে আমি বাম দিকে বসাচ্ছিলাম, রাইট? তো এটা হচ্ছে আমাদের সেই রাইবোলোজ। ওকে, এটা হচ্ছে রাইবোলোজ। আচ্ছা, এবার বলো এটা কি ডি নাকি এল? নিশ্চয়ই বোঝা যাচ্ছে এটা নিশ্চয়ই ডি হবে। এই যে আমাদের সর্বশেষ কাইরাল কেন্দ্রটা, স্টার মার্ক দিয়ে মেনলি কাইরাল কেন্দ্রগুলোকে রিপ্রেজেন্ট করা হয়। ঠিক আছে, সো এটাই নিয়ে আমাদের কিন্তু কোনো প্যারা নাই। ওকে, আচ্ছা, তাহলে আমরা কিন্তু মোটামুটি রাইবোজের জিনিসগুলো বুঝে ফেলছি। এখন এখানে আমাদের নতুন করে আরেকটা জিনিস বুঝতে হবে, সেটা কি? সেটা হচ্ছে রিং স্ট্রাকচার। ওকে, সেটা কি বলো? সেটা হচ্ছে রিং স্ট্রাকচার। এই রিং স্ট্রাকচার সম্পর্কে সর্বপ্রথম আমাদের এমিল ফিশার জানানোর চেষ্টা করছেন। রিং স্ট্রাকচারটা নিয়ে সর্বপ্রথম আমাদের
এমিল ফিশার বলার চেষ্টা করছে। তো তিনি কি বললেন একটু খেয়াল করে দেখো। তো তুমি যদি এখান থেকে আবার আসো, হুম, তুমি যদি এখান থেকে আসো, আচ্ছা আমি আরেকবার এঁকে নেই। তুমি যদি আবার এই চেন স্ট্রাকচারটার মধ্যে থেকে আসো, এই যে আমরা এতক্ষণ যেটা শিখলাম সেটা কিন্তু চেইন স্ট্রাকচার, শিকল গঠন, তাই না? আমরা কিন্তু এগুলো একটা গেস করতেই পারতেছি। এখান থেকে সর্বপ্রথম এমিল ফিশার আমাদের রিং কাঠামো আঁকা শিখাইছেন। ওকে, রিং কাঠামো আঁকা শিখাইছেন এরকম ভাবে। ধরো আমি এখানে একটা ডি রাইবোজ নিলাম। ডি রাইবোজ আমি এখানে একটা নিলাম। ঠিক আছে। তো এমিল ফিশার কি বললেন, তোমাকে প্রথমে দুইটা কার্বনকে যুক্ত করতে হবে। কোন কার্বন? কার্যকরী মূলক কার্বন, কার্যকরী মূলকের কার্বন এবং সর্বশেষ কাইরাল কেন্দ্র। ওকে, কার্যকরী মূলকের কার্বন এবং কি সর্বশেষ কাইরাল কেন্দ্র, এদেরকে তোমাকে কি করতে হবে? যুক্ত করতে হবে। সো আমি কি দিয়ে যুক্ত করবো বলতো? অক্সিজেন দিয়ে আমি যুক্ত করব। ঠিক আছে, আমি কি দিয়ে যুক্ত করব? অক্সিজেন দিয়ে আমি যুক্ত করব, এরকম বিষয়টা। তো চিন্তা করে দেখো, এই যে আমাদের উপরে যে কার্বনটা, তার হাত এখন কয়টা হয়ে গেছে? এক, দুই, তিন, চার, পাঁচটা হয়ে গেছে, বাট আমার হাত করা লাগবে চারটা। তার জন্য আমি কি করি বলতো? এখানে হচ্ছে একটু স্ট্রাকচারটাকে রিডিজাইন করার চেষ্টা করি। ওকে, এখানে ডাবল বন্ডের জায়গায় হয়ে যাবে সিঙ্গেল বন্ড, তাহলে অক্সিজেনটা হাত খালি হলো। সেই খালি হাতে কি করবে? এখান থেকে যে হাইড্রোজেনটা আছে সেই হাইড্রোজেনটা এসে যুক্ত হয়ে যায়, তাহলে এটা কি হয়ে যাবে বলো? ও এইচ। তাহলে আমি একসাথে লিখে দিই, সহজে বুঝতে পারবা। হ্যাঁ, ও এইচ। বুঝতে পারলাম। আবার দেখো নিচের কার্বনের সেম প্রবলেম ভাই, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা হাত হয়ে যায়, এখানে তো চারটা হাত বানাইতে হবে। তখন এই চারটা হাত কিভাবে ব্যালেন্স হয় বলতো? এই ওএইচটা সরে যায়। নিশ্চয়ই বুঝতে পারতেছে এই ওএইচটা কিভাবে সরবে। এই হাইড্রোজেনটা অলরেডি এখানে চলে গেছে, আর এই অক্সিজেনটাকে কিন্তু আমরা এরকম কেরামত করে এভাবে লিখছি না, কেরামতি করে এভাবে লিখছি, তার মানে এখানে ওএইচটা কিন্তু আমি ইউজ করে ফেলছি। বুঝতে পারছো? তার মানে এই ওএইচটা কিন্তু ইউজ হয়ে গেছে। তো আমি প্রথমে বলে নেই যাতে তোমরা কনফিউজ না হও। তার মানে তুমি বোঝো যে আমরা যে ডিএল নির্ধারণ করতেছিলাম যে ওএইচটা দেখে, সেই ওএইচটা কিন্তু চলে যাবে। একটা অক্সিজেন হচ্ছে এই সিওসি বন্ধন তৈরি করতেছে, সিওসি বন্ধন তৈরি করতেছে, আর একটা হাইড্রোজেন প্রথম কার্বনে যে ওএইচ তৈরি করতেছে। ওকে, এই জিনিসটাকে এখন আমরা হচ্ছে একটু প্লট করার চেষ্টা করব। ঠিক আছে, এই জিনিসটাকে আমরা এখন কি করবো বলতো? একটু আঁকার চেষ্টা করব। দেখি তো কিভাবে আঁকা যায়। আচ্ছা, প্রথমে আমরা চেষ্টা চেষ্টা করবো কি বলতো? প্রথম যে কার্বনটা দেখো নাম্বারিং কিভাবে করে। কার্যকরী মূলক থেকে শুরু করো, এটা আমাদের 1 নাম্বার কার্বন, এটা 2, 3 এবং 4, আর এটা কি 5 নাম্বার কার্বন না? নাম্বারিং অবশ্যই করতে পারতে হবে। আমি কার্যকরী মূলককে ছোট কার্বনে রাখতে চাই। ওকে, কার্যকরী মূলকে আমি ছোট কার্বনে রাখতে চাই, এইভাবে করে আমরা নাম্বারিংটা করতে পারি, তাই না? আচ্ছা, তো যেহেতু তুমি বুঝতে পারতেছো এটা কি ছিল কার্যকরী মূলক, সো এটা হবে 1 নাম্বার কার্বন, তারপর আস্তে আস্তে তুমি 5 পর্যন্ত যাবা। তাহলে এইটা আমাদের সেই 1 নাম্বার কার্বনটা। এবং 1 নাম্বার দেখো কোন কার্বনের সাথে যুক্ত হচ্ছে? 4 নাম্বার কার্বনের সাথে যুক্ত হচ্ছে। তাহলে দেখো এটা কিন্তু আমাদের 4 নাম্বার কার্বন, তাহলে এটা হচ্ছে আমাদের 1 নাম্বার কার্বন, এটা হচ্ছে 4 নাম্বার কার্বন, সরি, 4 নাম্বার কার্বন, তাই না? আচ্ছা, বুঝা গেছে বিষয়টা। ঠিক আছে, একের সাথে দেখো দুই, দুইয়ের সাথে দেখো তিন, তাই তো? একের সাথে দুই, দুইয়ের সাথে তিন, তিনের সাথে চার, এবং দেখো চারের সাথে কিন্তু পাঁচও আছে। তাহলে পাঁচটাকে আমি কি করবো? এই যে উপরে দিকে এইভাবে দেখাই দিলাম, না? তাই তো? আচ্ছা, এইবার তুমি বোঝো। এইবার তুমি বাকি জিনিসগুলো টাকার চেষ্টা করো। ঠিক আছে, দেখো এখানে প্রথম কার্বনে কি আছে? একটা ওইচ আছে, একটা এইচ আছে। ওকে, সো এখানে আমি কি করলাম? ওইচটাকে নিচে দিয়ে দিলাম, এইচটাকে আমি কি করলাম? উপরে দিয়ে দিলাম। ওএইচটা নিচে, এইচটা উপরে, তাই না? আচ্ছা, ঠিক আছে। তো এখানে আবার আরেকটা কথা আছে, যদি রিং কাঠামোর ভিতরে ওএইচটা নিচে হয়ে যায়, যদি রিং কাঠামোতে ওএইচটা যদি নিচে হয়ে যায়, সেই ধরনের সুগারকে আমি কি বলবো বলতো? আলফা সুগার। তাহলে এটা কি হয়ে গেল বলো? এটা ছিল আমাদের ডি রাইবোস, ডি রাইবোস। তাহলে এটা হয়ে যাবে কি? আলফা ডি রাইবোস, আলফা ডি রাইবোস, তাই না? ডি তো অলরেডি ছিলই। আমি এখানে কি দেখতেছি? প্রথম কার্বনের ওএইচটা, প্রথম কার্বনের ওএইচটা আবার নিচের দিকে, নিচের দিকে হলে আলফা। ওকে, তাহলে লাস্টের আগের কার্বন বা সর্বশেষ কাইরাল কেন্দ্র, তার ওএইচটা ডান দিকে থাকলে ডি হয়ে যাবে। আর রিং কাঠামোতে প্রথম যে কার্বনটা, তার ওএইচটা নিচের দিকে থাকলে আলফা হয়ে যাবে। তাহলে এবার বলো বিটা কখন হবে? যদি উপরে থাকে, তাই না? রাইট। সো যেহেতু আমরা আলফা বিটা যাকে দেখে আমি ডিসাইড করতেছি, তাকে আমি কি বলি জানো? অ্যানোমারিক কার্বন বলি। তাহলে এই যে প্রথম যে কার্বনটা থাকে, এটাই নর্মালি কি হয়ে যাবে? অ্যানোমারিক কার্বন হয়ে যাবে। হ্যাঁ, অ্যানোমারিক কার্বন।
বুঝতে পারছো? অ্যানোমারিক কার্বন, একটু মাথায় রাখো। আচ্ছা, এইবার তুমি বাকিগুলো একটু দেখো আস্তে আস্তে। হ্যাঁ, যদি আমাদের এই সিওসির মধ্যে থাকে তাহলে সেই জিনিসটা নিচে চলে যায়, তাহলে এই যে ওএসটা নিচে চলে আসলো, ওএসটা নিচে চলে আসলো। তাই তো, হাইড্রোজেন গুলো তাহলে কই যাবে? উপরে যাবে, তাই না? আচ্ছা দেখো, এখানে দেখো, তাহলে আমাদের 4 নাম্বার কার্বন, এখানে শুধুমাত্র একটা হাইড্রোজেন আছে, তার আমি এই হাইড্রোজেনটা এখানে দিয়ে দিলাম। আর 5 নাম্বার কার্বনে কি আছে বলো? CH2OH। এই হলো আমাদের সেই আলফা ডি রাইবোস। বুঝা গেল? ইজ ইট ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমাকে বলো বিটা ডি রাইবোস কই আছে? নিশ্চয়ই ওইটা যদি উপরে হয়ে যায়, ওইটা যদি উপরে থাকে সেটা হয়ে যাবে কি? বিটা ডি রাইবোস, তাই না? তাহলে ধরো হচ্ছে আমি বিটা ডি রাইবোসটাকে এখানে একটু দেখানোর চেষ্টা করি। হ্যাঁ, তো জাস্ট বোঝো, যদি ওএসটা উপরে হয়ে যায় আর এইচটা যদি নিচে হয়ে যায়, ওএসটা উপরে এইচটা নিচে, সেটা হয়ে যাবে কি বলো? বিটা ডি রাইবোস, তাই না? বিটা ডি রাইবোস। ওকে, ইজ ইট ক্লিয়ার? আমরা কি বিষয়টা বুঝতে পারছি? আশা করি এটা ক্লিয়ার। আচ্ছা, তাহলে আমাদের রাইবোজের কাহিনী তো শেষ, এবার আসো ভাই ডিঅক্সি রাইবোস। আচ্ছা, আমাকে কি বলতে পারবা ভাই এখন ডিঅক্সি রাইবোস কি লেখা যাবে কিনা? তোমাদের এখন এটা লিখতে পারা উচিত, তাই না? এখন এটা তোমাদের লিখতে পারা উচিত। কিরকম ভাবে? জাস্ট তুমি মাথায় রাখো যে আমরা ডিঅক্সি রাইবোস কাকে বলতেছিলাম? 2 নাম্বার কার্বনে কি থাকবে না বলো তো? হাইড্রোজেন থাকবে না। এই যে 2 নাম্বার কার্বনে কি থাকবে না? সরি, অক্সিজেন থাকবে না। আরে কি বলতেছি, 2 নাম্বার কার্বনে কোনো অক্সিজেন থাকবে না, এখানে শুধুমাত্র হাইড্রোজেন থাকবে। তাহলে এটা কি হয়ে যাবে বলো? ডি অক্সি রাইবোস। বুঝতে পারলাম? ডি অক্সি রাইবোস। তাহলে তুমি যদি এখানে এগুলোকে চিন্তা করে দেখো, ঠিক সিমিলার ভাবে তুমি চিন্তা করতে পারতেছো। জাস্ট তুমি কি করবা? একটা হাইড্রোজেন কমাই দিবা। কোন থেকে বলো তো? 2 নাম্বার কার্বন থেকে। এটা ছিল আমাদের 1 নাম্বার কার্বন, তাহলে এটা কি 2 নাম্বার কার্বন না? এটা 2 নাম্বার কার্বন। জাস্ট এখানে কি করো বলো তো? একটা অক্সিজেন কমাই দিবা। তাহলে হয়ে গেল তোমার ডিঅক্সিরাইবোস, তাই না? হয়ে গেল ডিঅক্সিরাইবোস। ঠিক আছে? তাহলে দেখো, বইয়ের ভিতরে কিন্তু সবকিছু লেখা আছে, বা সুন্দর করে এক্সপ্লেন করা নাই। হ্যাঁ, তো এই চেষ্টাটা আমি করতেছি এখানে। ডিঅক্সিরাইবোস। বিষয়টা কি বোঝা গেছে? আচ্ছা, রাইবোজ আমরা পড়লাম, রাইবোলোসটা দেখলাম না। রাইবোলোসটা আসলে সেরকম ভাবে রিং কাঠামো তৈরি হয় না, কারণ স্টেবল রিং কাঠামোর জন্য ভেতরে 4টা কার্বন হওয়াটা ম্যান্ডেটরি। তা দেখো এখানে কয়টা আছে? এদের কিন্তু সবারই কিন্তু ভেতরে 4টা কার্বন আছে না? তো 4টা বা 5টা কার্বন নর্মালি রিং গঠনে ইউজ হয়, 3টা কার্বন অত কমনলি পাওয়া যায় না। এই জন্য আমরা কিটোপেন্টোস অত কমনলি রিং স্ট্রাকচার দেখতে পাই না, অ্যালডোপেন্টোজের মধ্যে কমনলি পাওয়া যায়। ঠিক আছে? আচ্ছা, সো আমরা পেন্টোস পর্যন্ত পড়লাম, হেক্সোসটা আমরা দেখবো একটু পরে, মানে নেক্সট লেকচারে দেখবো। হ্যাঁ, আজকে আসলে হচ্ছে না। তো এখন তোমাদের জাস্ট একটু বই থেকে দেখাই নি আমরা কি কি জিনিস পড়লাম। ওকে, দেখো এই যে আমরা প্রথমে কি দেখতেছিলাম বলতো? মনোস্যাকারাইডে কি থাকবে? কার্বন সংখ্যা 3 থেকে 10টা থাকবে। মনে রাখবো যে অলিগোস্যাকারাইডে 3 থেকে 10টা মনোস্যাকারাইড থাকে, এবং মনোস্যাকারাইডের ভিতরে 3 থেকে 10টা কার্বন থাকতে পারে। দুই জায়গায় কিন্তু 3 থেকে 10 এই শব্দটা ইম্পর্টেন্ট। তুমি দেখো তো, এখানে কিন্তু আমরা যে স্ট্রাকচার গুলো দেখানোর চেষ্টা করছি বই থেকেই আসলে এটা স্ক্রিনশট নেওয়া হয়েছে। কিভাবে এই জিনিসগুলো হয় সেগুলো কিন্তু বলে ফেলছে, তাই না? যে গ্লিসারলডিহাইড, ডাইহাইড্রোক্সি অ্যাসিটোন, তাই না? এগুলো কিন্তু লেখা আছে, রাইট? আচ্ছা, ঠিক আছে। এবং কোনটা কোথায় পাওয়া যায় এটা নিচে একটু লেখা আছে, দেখো গ্লিসারলডিহাইড গুলোকে আমরা কোথায় পাবো? গ্লাইকোলাইসিস এবং ক্যালভিন চক্রে গ্লিসারলডিহাইড 3 ফসফেট হিসেবে পাবো। হ্যাঁ, গ্লিসারলডিহাইড 3 ফসফেট আকারে পাবো। 3 ফসফেট মানে কি? গ্লিসারলডিহাইড অণুর 3 নাম্বার কার্বন একটা ফসফেট আছে। গ্লিসারলডিহাইড অণুর 3 নাম্বার কার্বন একটা ফসফেট আছে, এরকম জিনিস বোঝায়। ডাইহাইড্রোক্সি অ্যাসিটোন 3 ফসফেট মানে কি? ডাইহাইড্রোক্সি অ্যাসিটোনের 3 নাম্বার কার্বনে কি আছে? একটা ফসফেট আছে। ফসফেট মানে PO4 3 মাইনাস, এটাকে আমরা হচ্ছে এরকম পি দিয়ে গোল্লা দিয়ে প্রকাশ করি, যাতে আমরা সহজে বুঝতে পারি। ওকে, এগুলো অত অত বেশি ইম্পর্টেন্ট না। আচ্ছা, তারপর দেখো এরিথ্রোস কোথায় পাওয়া যায়? এরিথ্রোস 4 ফসফেট ফসফেট আকারে, সেটা হচ্ছে ক্যালভিন চক্রে পাওয়া যায়। সো ক্যালভিন চক্রে কিন্তু মেইনলি আমরা এই মনোস্যাকারাইড, ডাইস্যাকারাইড এগুলো কমনলি পেয়ে থাকি। পেন্টোজের মধ্যে আসি ভাই, পেন্টোজের মধ্যে দেখো আমাদের অ্যালডোজের মধ্যে প্রথমে কি আছে? রাইবোস এবং ডিঅক্সিরাইবোস, তাই তো? সগর্বে এগুলো নাম আমি লিখে রাখছি। জাইলোজের কথা লেখা আছে অ্যারাবিনোস, তাই তো?
আর কিটোজের মধ্যে কি আছে, রাইবোলোজ এবং জাইলুলোজ। এখানে আমার রাইবোজের ব্যাখ্যাটা দেওয়া আছে, দেখো রাইবোজ প্রথমে কে আবিষ্কার করছে, এটাকে এমিল ফিশার আবিষ্কার করছে, একটু ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। হ্যাঁ, সে কিন্তু রাইবোজ আবিষ্কার করছে বা রাইবোজের রিং কাঠামোটাও আবিষ্কার করে দিয়ে গেছে। আচ্ছা, ঠিক আছে, তো এখানে দেখো গলনাঙ্ক দেওয়া আছে, পড়তে পারো, 95 ডিগ্রি, অত বেশি আসে না। এই সিলের সাথে সে বিক্রিয়া কি করে, ফারফিউরাল অ্যাসিড তৈরি করে, ডিঅক্সিরাইবোজ লেভুলিনিক অ্যাসিড তৈরি করে। ওকে, রাইবোজ তাহলে ফারফিউরাল অ্যাসিড এবং ডিঅক্সিরাইবোজ লেভুলিনিক অ্যাসিড তৈরি করে। ঠিক আছে, সো এখানে অত বেশি ইম্পর্টেন্ট কিছু নাই, এগুলো চাইলে পড়তে পারো ভাই। হ্যাঁ, এই যে পিউরিন পাইরিমিডিন এইগুলা কিন্তু চ্যাপ্টার ওয়ানের পড়া। ওকে, চ্যাপ্টার ওয়ানের পড়া। তো চ্যাপ্টার ওয়ানে তুমি কি পড়তেছিলা বলো তো? দেখতেছিলা কি, এই পেন্টোজ সুগার, এগুলো তো পেন্টোজ সুগার, 5 কার্বনের সুগার, তার 1 নাম্বার কার্বনের সাথে কি থাকে বলো তো, নাইট্রোজেন বেস যুক্ত থাকে না? 1 নাম্বার কার্বনের সাথে নাইট্রোজেন বেস যুক্ত থাকে, তাই তো? এগুলো কি মনে আছে না? এগুলো কিন্তু মনে রাখতে হবে, পিউরিনের 9 নাম্বার নাইট্রোজেন পেন্টোজের 1 নাম্বার কার্বনের সাথে যুক্ত, পাইরিমিডিনের 1 নাম্বার নাইট্রোজেন পেন্টোজের 1 নাম্বার কার্বনের সাথে যুক্ত। এগুলো কি তোমাদের মনে আছে, 9111? আচ্ছা, এগুলো আমরা আবার আলোচনা করবো চ্যাপ্টার মনে, সমস্যা নাই। ওকে, সো এখানে আমাদের আর এক্সট্রা কিছু পড়ার দরকার নাই। ঠিক আছে, ডিঅক্সিরাইবোজের কথা বলে ফেলছে, দেখো এই যে 2 নাম্বার কার্বন, এই যে 2 নাম্বার কার্বন, তার কিন্তু একটা অক্সিজেন মিসিং, 2 নাম্বার কার্বনে একটা অক্সিজেন মিসিং। ওকে, আচ্ছা, এই যে 2 নং কার্বনে কি থাকবে না, OH এর পরিবর্তে শুধুমাত্র একটা হাইড্রোজেন পরমাণু থাকবে, কোনো অক্সিজেন পরমাণু থাকবে না। এই জন্য নামটা কি, ডিঅক্সিরাইবোজ। ওকে, আচ্ছা, ঠিক আছে। আর দেখো যে এই সিলের সাথে বিক্রিয়া সে লেভুলিনিক অ্যাসিড তৈরি করে, এটা আমি লিখে রাখছি। আচ্ছা, ঠিক আছে, এবং এখানে দেখো ডিএনএ আয়রন এর কথাটা একটু বলছে, তো কথাটা মাথায় রাখবা, যে ডিএনএ মানে কি বলতো, ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড, তাহলে পেন্টোজ হিসেবে ডিঅক্সি রাইবোজ আছে। আর আরএনএ মানে কি, রাইবো নিউক্লিক অ্যাসিড, মানে পেন্টোজ হিসেবে রাইবোজটা আছে। না, কোয়াইট অবভিয়াস কথা। আচ্ছা, রাইবুলোজ, তাই তো, রাইবুলোজের কাঠামো আমরা দেখছি, রাইবুলোজটা মেনলি কই পাওয়া যায়, এইটা হচ্ছে আমরা সেই ক্যালভিন চক্রেই পাবো, রাইবুলোজ 1,5 বিস ফসফেট। অনেক বেশি ইম্পর্টেন্ট। হ্যাঁ, এখানে ডাইফসফেট লেখা, ডাইফসফেট কথাটা আসলে ঠিক না, এখানে লিখতে হবে কি, এখানে লিখতে হবে হচ্ছে বিস ফসফেট। দুটার মধ্যে কিন্তু পার্থক্য আছে, তো পার্থক্যটা আমি এখন বলতেছি না। আচ্ছা, বলে দিব কি? আচ্ছা, বলে দিই। ডাইফসফেট মানে 2টা ফসফেট পরপর যুক্ত, যেমন অ্যাডিনোসিন ডাইফসফেট। হ্যাঁ, অ্যাডিনোসিন ডাইফসফেট 2টা ফসফেট পরপর যুক্ত। ট্রাইফসফেট 3টা ফসফেট পরপর যুক্ত। আর বিসফসফেট মানে কি বলতো, পরপর যুক্ত না, ভিন্ন ভিন্ন কার্বনে যুক্ত, যেমন রাইবুলোজ 1,5 বিসফসফেট। রাইবুলোজ 1,5 বিসফসফেট মানে কি বোঝায়, 5 কার্বনের একটা কিটোজ সুগার, তার 1 এবং 5 নাম্বার কার্বনে 2টা ফসফেট যুক্ত, 1 নাম্বার এবং 5 নাম্বার কার্বনে 2টা ফসফেট যুক্ত। বুঝতে পারছো কি? আচ্ছা, তো আমরা রাইবোজ পর্যন্ত পড়লাম, হেক্সোজ নিয়ে আবার হচ্ছে নেক্সট দিন আলোচনা করব। ঠিক আছে, এরপর হচ্ছে ইনশাল্লাহ আমরা ডাইস্যাকারাইডের মধ্যে ঢুকে যাব। তো আজকে লেকচার এই পর্যন্ত ছিল। কোনো কিছু বুঝতে গেলে যদি সমস্যা হয় আমাকে অবশ্যই জানাবা। ঠিক আছে, এই নোটটা হচ্ছে আমি একবারে তোমাদের চ্যাপ্টার শেষ হলে দিয়ে দিব, অথবা ধর আমি স্ক্রিনশট তুলে তোমাদের দিতে পারি, এটা আমি দেখি কি করা যায়। ঠিক আছে, আর লেকচার নোটটা তো অলরেডি আমি দিয়ে দিব, এটা আমি PDF করে তোমাদের পাঠিয়ে দিব। ঠিক আছে, যদি কোনো পড়া বুঝতে সমস্যা হয় অবশ্যই আমার সাথে যোগাযোগ করবা। ততদিন তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।